হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি ম্যাম, আপনি শুনতে যারা যারা বলছেন যে আমাকে শুনতে পাচ্ছেন না, তারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি আসলে সময় নষ্ট না করে শুরু করি। যারা জয়েন করার কোর্সে, এরপরে আমি আসলে লেট কামারদের জন্য কিছু করতে পারবো না, দে উইল মিস সাম পার্টস অফ দিস লেকচার। তাহলে স্টার্ট করছি। আমরা এখানে আমার হচ্ছে রেসপন্সিভ থাকতে হবে, রেসপন্স করার জন্য আমার বেশ কয়েকজন ছাত্রছাত্রী লাগবে। তো আমি একটু স্টার্ট করছি। আমি গতদিন যেখানে ছিলাম তারপর থেকে আমি এটা শুরু করতেছি। ওকে, তো তো বর্তমানে এখানে আছে হচ্ছে আমাদের গতকালকে আমরা পড়ছিলাম যে মেমোরি এবং লার্নিং এর দুইটা মেজর কোয়ালিটেটিভ ক্যাটাগরিজ। তো কোয়ালিটেটিভ ক্যাটাগরিজে একটা ছিল হচ্ছে ডিক্লারেটিভ, আর একটা ছিল হচ্ছে নন ডিক্লারেটিভ। তো ডিক্লারেটিভ সেন্টেন্সে ডিক্লারেটিভ মেমোরিতে আমরা তখন বলছিলাম যে ডিক্লারেটিভ এর কি কি টাইপের এক্সাম্পল থাকবে, আর নন ডিক্লারেটিভ এর এক্সাম্পল গুলো আমরা বলছিলাম। তো নন ডিক্লারেটিভ এক্সাম্পলের মধ্যে এই ছবিটা দেখানো হয়েছিল, সেখানে একজন মানে হামিং করে শোনাইছে। তারপর ডিক্লারেটিভ এর মধ্যে সেই হামিং এর যে লিরিক্সটা সেটা বলছে, তার হচ্ছে বিভিন্ন নিউমেরিক্যাল ডিজিট গুলো মনে করে বলছে যে that is the a part of the example of declarative memory. তো এই দুইটা জিনিস আমরা গতদিন পর্যন্ত করছি আফটার দ্য এক্সাম, তারপরে আমরা এখানে এসে থামছিলাম। তো আজকে আমি তারপর থেকে শুরু করতেছি। যদি আমার এই স্লাইডের সাথে আমার কথা যদি না মিলে, দ্যাট মিনস ল্যাগিং যদি হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এখানে হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার একটা আছে, তো সময় নষ্ট না করে শুরু করতেছি। বাট ইন দ্য মিডল অফ মাই লেকচার যদি হচ্ছে কথা ভেঙে ভেঙে আসে বা নেটওয়ার্ক যদি আমার সাইডের থেকে যদি না ঠিক মতো শুনতে পান, যদি আনস্টেবল থাকে, তাহলে আমাকে জানাবেন। ওকে, সো লেটস স্টার্ট। তো ওই ক্যাটাগরিটা আমরা যেটা কোয়ালিটেটিভ ক্যাটাগরিজ হিউম্যানের মেমোরিতে পড়ছি, তার পরবর্তীতে আমরা পড়লাম হচ্ছে এইখানে সেটা হচ্ছে টেম্পোরাল ক্যাটাগরি হিউম্যান মেমোরির। টেম্পোরাল ক্যাটাগরিটা কি কি আছে? তো প্রথম বিষয় হচ্ছে টেম্পোরাল ক্যাটাগরিতে আছে তিন ধরনের মেমোরি: ইমিডিয়েট মেমোরি, ওয়ার্কিং মেমোরি, লং টার্ম মেমোরি। ইমিডিয়েট মেমোরিটা কিরকম? এইটা হচ্ছে মানে ফ্র্যাকশনস অফ এ সেকেন্ড অফ সেকেন্ড, লাইক আমি লাস্ট সেকেন্ডের মধ্যে যে কতগুলো কথা বলছি যদি ওইগুলো মনে থাকে, দেন ওইটা হচ্ছে ইমিডিয়েট মেমোরিতে চলে আসছে, যে একদম জাস্ট কি কি বলতেছি, বা আপনি এই ফিউ সেকেন্ডস এরও কম সময়ের মধ্যে আপনি যা যা দেখছেন, যা ভীষণগুলো নিছেন, অথবা যেই বিষয়গুলো পারসিভ করতে পারছেন, ওইটাই হচ্ছে ইমিডিয়েট মেমোরিতে। সো সেকেন্ডেরও কম সময়ের মধ্যে যেই আমাদের হচ্ছে ইনফরমেশনস গুলো আমরা হচ্ছে সেভ করতে সমর্থ হই, সেটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি আমাদেরকে বলা হয়। এইটার স্থায়িত্ব হচ্ছে মানে সেকেন্ডেরও কম থাকে, এর স্থায়িত্বটা আমরা জাস্ট জানলাম এবং আমরা ভুলে গেলাম সেকেন্ডেরও কম সময়ে এই এই বিষয়গুলোকে ডিল করতেছে। তো ইমিডিয়েট মেমোরিটা ক্যান টার্ন টু দা ওয়ার্কিং মেমোরি টু। তো ওয়ার্কিং মেমোরিটা কি? ওয়ার্কিং মেমোরিটা এরকম যেটা হচ্ছে এর স্থায়িত্বকাল হতে পারে কয়েক সেকেন্ড থেকে শুরু করে মিনিট পর্যন্ত। যেমন হচ্ছে আমরা একদম ধরেন 3 মিনিটে আমরা কি বলছিলাম সেটা যদি কারো মনে থাকে, সেক্ষেত্রে ওইটা স্থায়িত্বকাল থাকবে যে 2-1 মিনিট আগে যেটা আমরা বলছি, বা 4-5 মিনিট আগে যেটা বলছি, সেটা হচ্ছে ওয়ার্কিং মেমোরিজে আমাদের থাকবে এটা। সো এইটা হচ্ছে ওয়ার্কিং মেমোরির সেকেন্ড ক্যাটাগরিটা। আর থার্ড যেটা ক্যাটাগরি, সেটা হচ্ছে লং টার্ম মেমোরি। তো লং টার্ম মেমোরিটা স্থায়িত্বকাল থাকতে পারে কয়েকদিন থেকে শুরু করে টিল ডেথ, ইয়ার্স পর্যন্ত কথা। এটা স্থায়িত্বকাল ডেজ টু ইয়ার্স, এটা আমাদের মস্তিষ্কে এটা সেভ হয়ে থাকে। তো এটার উদাহরণটা আমরা বলতে পারি যে যখন আমরা বলি যে আচ্ছা তুমি হচ্ছে বলো তোমার ছোটবেলায় তুমি কোথায় ছিলা, তুমি কিভাবে তোমার কোন একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করো, সেইটা কিন্তু আমরা লং টার্ম মেমোরি থেকে আমরা হচ্ছে ওইটা আমরা শেয়ার করতে পারি। ওইটা আমরা
ইনফরমেশনটাকে আমরা হচ্ছে কল করি। সেটা হচ্ছে ইয়ার্স পর্যন্ত থাকে। অথবা এখন যদি আমি আপনাকে বলি যে আচ্ছা গত সপ্তাহে আমরা কি পড়ছিলাম মনে আছে, তাহলে আপনি মনে করার ট্রাই করবেন। সেটা হচ্ছে কয়েকদিন আগের কথা, 7 দিন আগের কথা। হ্যাঁ আমার মনে আছে, হ্যাঁ আমরা এটা পড়ছি বা এটা আমি করছিলাম গত সপ্তাহে। গত সপ্তাহে কি দিয়ে আপনি ভাত খেয়েছিলেন জিজ্ঞেস করি। আপনি হয়তো বা অনেকেই এখানে থাকবে যারা মনে করে বলতে পারবে, আর অনেকে থাকবে যে মনে করে বলতে পারবে না। সো যারা পারবে না তার মানে কি, ওই যেটা স্থায়ী হয়েছিল সেটা আবার কোথায়, which actually leads to what, leads to forgetting it, যেটা হচ্ছে আমাদের ফরগেটিং এ আলটিমেটলি খেয়াল করে দেখেন যে এখানে যেই মেমোরি গুলার কথাই এখানে লেখা আছে, ইমিডিয়েট হোক, ওয়ার্কিং হোক অথবা লং টার্ম হোক, আলটিমেটলি এভরি মেমোরি ক্যান লিড টু দা ফরগেটিং এ। মানে যদি হয় মানে এমন কোন সিচুয়েশন আসে, সেটা সবগুলোই হচ্ছে ফরগেটিং এ চলে যাইতে পারে। হ্যাঁ আমাদের ফ্র্যাকশনস অফ সেকেন্ড থেকে আমরা যেটা লাইফ লং পর্যন্ত আমরা ধরেন বছরের পর বছর বয়ে নিয়ে চলি যে মেমোরিটা, সেটাও আমরা ভুলে যেতে পারি আন্ডার দ্য সার্কামস্টেন্সেস, ডিফারেন্ট সার্কামস্টেন্সেস এর কারণে আমরা এটা যেতে পারি, ফরগেটিং এ আসতে পারে। আর একটা বিষয় লক্ষণীয়, খেয়াল করেন, ইমিডিয়েট মেমোরিটা it can lead to the working memory। একই ভাবে বলা যায় যে ওয়ার্কিং মেমোরিটাও আমরা চাইলে লং টার্ম মেমোরিতে আমরা কি করতে পারি। ম্যাম আমার একটা অবজারভেশন আছে, মানে ফরগেটিং মেমোরিতে চলে আসে, কিন্তু মানে পার্সোনালি আমার ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আমি 2 সপ্তাহ আগের একটা সিচুয়েশন বা 1 মাস আগের একটা সিচুয়েশন আমি হয়তো কমপ্লিটলি ভুলে গেছি, বাট বা কিন্তু সেইটার কোনো একটা, সেই সিচুয়েশনটার কোনো একটা ইমেজ বা কোনো একটা সাথে আবার রিকল করতে পারি। হ্যাঁ আমি সাথে সাথে পুরো ঘটনাটা রিকল করতে পারি। এবং সেটা দেখা যায় যে সেটা 1 মাস 2 মাস ছাড়িয়ে কখনো বছরও হয়ে যায়। How does that work? মানে এটা কিভাবে কাজ করলো তাহলে? তার মানে কি আমি জিনিসটাকে ভুলে গেছিলাম নাকি আমার ওটা কোথাও সেভ হয়েছিল? তো আচ্ছা আসলে আমার মনে হয় জাস্ট ইন্ডেক্সিংটা মানুষ ভুলে যায়, ইন্ডেক্সিংটা ধরায় দিলে কোথায় ছিল। রাইট। তো আমাদের কম্পিউটার সিস্টেম যখন মানে মেমোরি ম্যানেজমেন্ট আমরা যখন ডিজাইন করি, সেখানে হচ্ছে আমাদের মেইন মেমোরিতে আমরা কি করি, সবকিছু কিন্তু এনে রাখি না। আমরা হচ্ছে মেইন মেমোরিতে থাকে একদম ওয়ার্কিং মেমোরি বা একদম রিসেন্ট মেমোরি গুলো, ধরেন ক্যাশের কথা যদি বলি, রিসেন্ট মেমোরি গুলো নিয়ে কাজ করতেছি। বাট সামটাইমস এই যে এখানে আমি আসবো এরপরে স্লাইড গুলোতে আমি আসলে এই উত্তরটা আমার মনে হয় পেয়ে যাবেন। তো অ্যাসোসিয়েশনস এর ফলে এটা কি হয়, ওই আমরা হচ্ছে ওই সেকেন্ডারি মেমোরি আমাদের যেটা আছে, যেটা হচ্ছে বিশাল লার্জ নাম্বার অফ ভলিউমে আমাদের ওখানে সেভ করতে তারা শুরু করে, ওখানে ওটা থেকে যায়। আমরা বলতে পারবো না যে এটা ফরগেটিং হয়ে গেছে, বাট আমার ওটা আমরা বলতে পারি যে আচ্ছা আমার ইয়েতে একদম রিসেন্ট মেমোরিতে এটা আমার সেভ করা নাই। সো মানে একদম কি বলে ছোট ভাবে বললে এটাই হচ্ছে আপাতত এটা মানে থাকে যে আপনি আসলে এটা ভুলে যান নাই, বাট এটা হচ্ছে আপনার কি বলে একদম ওয়ার্কিং মেমোরিটাতে আপনার বা রিসেন্ট মেমোরিটাতে ওখানে ছিল না, বাট এটা আসলে আপনার মেমোরিতে ছিল, আছে, এটা কমপ্লিটলি ফরগেটিং না। তো আর ফরগেটিং বলতে যা বোঝায় সেটা আমরা আসতেছি, ফরগেটিং কত ভয়াবহ রকমের হয় বা কি হয়। অ্যাকচুয়ালি ফরগেটিং এর একটা নিউরো কম্পিউটিং এ ফরগেটিং এর আলাদা করে আসলে এর ডেফিনেশনস আছে, এবং ফরগেটিং মানে ফরগেটিং, এটা আমরা পরবর্তীতে আসতেছি। আগে মেমোরিটাতে আসি, আগে জানি যে কিভাবে এটা আমরা রাখতেছি, সেভ করতেছি, তারপরে আসবো যে কিভাবে আসলে ভুলে যাচ্ছি। সাগর। জি ম্যাম, এটাই প্রশ্ন ছিল, ফরগেটিং থেকে রিট্রিভ করা যায় কিভাবে আর কি, আর হয় কি না, তো রিট্রিভ হয় কি? বুঝতে পারছি, আসতেছি, আমরা আর কয়েকটাতে যাই, তারপরে আমরা দেখবো যে এটা আসলে কি করতেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে নন ডিক্লারেটিভ মেমোরিতে এই যে প্রিমিং কিউস বা পাজল সলভিং স্কিল থাকে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা কখনো পাজল নিয়ে আমরা সারাদিন বসে নাই, কিন্তু যখন আমরা সলভ করতে বসি তখন হচ্ছে ধীরে ধীরে আমরা হচ্ছে কি করি, কল করা শুরু করি
যে আচ্ছা এটা আমি কি কি জানতাম, কি কি আমি এতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, তার উপরে বেস করে আমরা আসলে সলভটা করি। তো সেক্ষেত্রে বহু বছর আগেও আপনি কি শিখছেন, হয়তো বহু বছর ধরে সেটা প্র্যাকটিসেও নাই, কিন্তু আপনি সেটা মনে করতে পারতেছেন বিকজ আপনি ওটা ভুলেন নাই এবং ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট। আমি এটা পরে আসতেছি, এটার উত্তর আপনারাই দিবেন। সো কিভাবে আসতেছে এই জিনিসটা ব্যাখ্যা আমি করছি। ওয়েল, তো এখন এই যে এখানে যেটা বলতেছে যে ওয়ার্কিং মেমোরি হচ্ছে লং টার্ম মেমোরিতে এখানে হচ্ছে ট্রান্সফার হতে পারে, হ্যাঁ, যেটা স্থায়িত্বকাল মাত্র সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত আমরা মনে রাখতে পারি। সেই সেকেন্ড মিনিটে এই জিনিসটা একদম মানে ডে ডে লং অথবা হচ্ছে একদম ইয়ার লং অথবা টিল ডেথ পর্যন্ত এটা আমরা বয়ে নিতে পারি এবং ইট ক্যান এক্সটেন্ডেবল। এক্সটেন্ড করার, প্রত্যেকটা মেমোরি এক্সটেন্ড করার হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনে এখানে সুযোগ আছে। ওয়েল, তো এই জিনিসটাকে কি বলা হয়, যেখানে আমরা ওয়ার্কিং মেমোরিকে আমরা হচ্ছে বা ইমিডিয়েট মেমোরিকে আমরা হচ্ছে লং টার্ম মেমোরিতে রূপান্তর করি। তো এই জিনিসটার নাম হইতেছে হলো কনসলিডেশন। এই প্রসেসটা যেটার মধ্যে দিয়ে আমরা যাই, দেখা যায় যে ধরেন আপনার খুব কাছের কোনো মানুষের ফোন নাম্বারটা, হয়তো একটা নতুন ফোন নিছে সে, সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরিতে আপনি মনে করার ট্রাই করতেছেন প্রতিদিন। আপনি মনে করতে করতে একটা সময় এই যে প্রসেসটা যেটাকে আমরা বলছি কনসলিডেশন, তার মাধ্যমে আপনি সেই ফোন নাম্বারটা, আমি নিউমেরিক ডিজিটের কথা বলছি পার্টিকুলারলি, সেটা একদম লং টার্ম মেমোরিতে আমাদের হচ্ছে থেকে যায়। তা আমরা বললেই এটা মনে করতে পারি। ছোটবেলায় শেখা রাইমস গুলো, কবিতাগুলো যাই আমরা পড়ি, সেগুলো একদম কিন্তু আমরা মানে দেখা যায় যে বৃদ্ধকালেও এটা একদম হুবহু বলে দিতে পারে। অনেকে বলে দিতে পারে যে অত অত সালে অত তারিখে কি হয়েছিল, এক্স্যাক্টলি বলতে পারে। কারণ কি, মোস্ট অফ দ্য কেসেস ওই শর্ট টার্ম মেমোরি যেগুলো আমরা ধরেন প্রতিদিন করতে থাকি, প্রতিদিন করি, আমরা প্রতিদিন একই জাতীয় এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই, সেগুলো হচ্ছে এক পার্টিকুলারলি নিশ্চয়ই তাহলে লং টার্ম মেমোরির দিকে যাচ্ছে, যেটা প্রসেসটাকে আমরা বলছি কনসলিডেশন। তা আমি এই জিনিসটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা আমি একটু এই যে এক্সপেরিমেন্টটা আছে এটা দিয়ে আমি করতে চাচ্ছি। আনিসুর রহমান শুনতে পাচ্ছেন না? আচ্ছা, বাকিদের কি অবস্থা? শুনতে পাচ্ছি। আনিসুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, তো আমি এই এক্সপেরিমেন্টটা একটু দেখাবো। এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন যে এই জিনিসটা কি করতেছে। তো ফার্স্ট অফ অল এখানে বলতেছে লং টার্ম মেমোরি স্টোরড অ্যাজ ফিজিক্যাল চেঞ্জ ইন দ্য সিনাপস হুইচ ইজ কল্ড দ্য এনগ্রাম। মানে এনগ্রামটা কি? এনগ্রাম হচ্ছে হলো আমাদের মস্তিষ্কে যে নিউরন গুলো আছে, সেই নিউরনের সিনাপসটাতে একটা পার্মানেন্ট চেঞ্জ নিয়ে আসে। চেঞ্জটাকে আমরা বলছি ফিজিক্যাল চেঞ্জ, যেটা হইতেছে লক্ষণীয়। একটা কিভাবে কিভাবে এই জিনিসটা তারা আবিষ্কার করলো, সেই জিনিসটাকেই আলাদা করার ট্রাই করতেছে তারা, যে সিনাপসে একদম পার্মানেন্ট চেঞ্জ হয়ে আসছে। তো এটা কিরকম? তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এলটিপি, একটা ছোট্ট একটা টার্ম লিখছে এলটিপি, এটার নাম হচ্ছে লং টার্ম পটেনসিয়েশন। এলটিপি, লং টার্ম পটেনসিয়েশন। লং টার্ম পটেনসিয়েশন সম্পর্কে আমি একটু বলবো। একটা হচ্ছে এলটিপি, সেটা হচ্ছে লং টার্ম পটেনসিয়েশন, আর তার অপোজিটটা হচ্ছে হলো এলটিডি, এটাকে আমরা বলছি হচ্ছে লং টার্ম ডিপ্রেশন। তো এলটিপি আর এলটিডি এই দুইটা হচ্ছে আমাদের একটার অপোজিট শব্দ। ওকে, আপনাদের সামনে এই দুইটা আমি শব্দ রাখলাম। কেন রাখলাম? ভিজুয়ালি আমাদের যখন আমরা কিছু দেখি বা ই করি, এক্সপেরিমেন্ট করি, তখন ভিজুয়ালি খুব তাড়াতাড়ি ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন আমরা নেই। তো এই কারণে আমি ভিজুয়ালি এই জিনিসগুলোকে এনকারেজ করি, আমাদের মনে থাকে বেশি। আলটিমেটলি আমরা যে মেমোরি নিয়ে আজকে পড়তেছি, এটাও দেখবেন আপনি বহুদিন পরেও এটা মনে রাখতে পারবেন। আমি এইটা ক্লাসটা শেষ করার পর আমি বেশ কিছু আমার পার্সোনাল ইনফরমেশন তখন আমি শেয়ার করবো, যে আমার এই সম্পর্কিত কি কি জিনিসগুলো আমি এক্সপিরিয়েন্স করলাম তারপর। তো আমি আবার ব্যাক করতেছি আমার স্লাইডটাতে। তো এখানে এই এলটিপির কথাটা বলছে। তো লং টার্ম পটেনসিয়েশন মানে হইতেছে যে এই যে এখানে খেয়াল করেন, এটা হইতেছে একটা পার্সনের একটা নিউরনের রেসপন্সটা, এই যে সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু সময় দিলাম, আপনার একটু টাইম নিয়ে এটা দেখবেন। এখানে এই সবুজ রঙে এখানে একটা সিন্যাপসের একটা পোর্শন তারা এটা হচ্ছে
নিয়ে আসছে এই ছবিটা। তো তাকে বলছিল, মানে এক্সপেরিমেন্টের এই অংশটা এরকম ছিল, তাকে বলছিল যে তুমি 30 মিনিট ধরে কোন একটা পার্টিকুলার কিছু তুমি পড়তে থাকো, সেম জিনিস 30 মিনিট ধরে পড়ো, মানে লার্ন করো তুমি। তো লার্ন করতে থাকলে সে 30 মিনিট পর খেয়াল করছেন এই সবুজ গুলো, এইটার মধ্যে বেশ কিছু স্পাইক দেখা যাচ্ছে এখন। এই যে দেখেন, সি স্পাইক দেখা যাচ্ছে। তো ওকে বলা হয়েছে তুমি তারপরে ঠিক 60 মিনিট পর তুমি আবার তুমি এটাকে প্র্যাকটিস করে যাও, তুমি পড়তে থাকো, তুমি যেটা পড়তেছো সেটা তুমি আবার পড়ো, তো 60 মিনিট টানা। তো ও এটা পড়ার পর দেখা গেল যে এই যে 30 মিনিটসের সময় তার যে সিনাপসে যে পরিবর্তনটা আসছিল, এটা 60 মিনিটে এটা আরো প্রিভিলেন্ট হয়, মানে আরো স্পষ্ট হচ্ছে। আমাদের ব্রেনের ইনসাইডের এই ছবিটা নিয়ে আসছে তারা। স্পাইক গুলো খেয়াল করেন আরো স্পষ্ট হচ্ছে এখানে। এই স্পাইক গুলোতে একটা পরিবর্তন আসতেছে, যেটাকে তারা বলতেছে ফিজিক্যাল চেঞ্জ আসতেছে সিনাপসে। কেবলমাত্র লং টার্ম মেমোরিতে। লং টার্ম মেমোরি কি, কারণ আমরা হচ্ছে এটা 60 মিনিট মানে একটানা 1 ঘন্টা ধরে সেটা স্টাডি করে যাচ্ছে, পার্টিকুলার যে কোনো বিষয় করতেছে। পরবর্তীতে তারা 22 ঘন্টা পর, আফটার 22 আওয়ার্স, সে কি করছে, তারা হচ্ছে ওই সিনাপসের স্টাডিটা করা শুরু করছে যে আচ্ছা দেখি তো এটার কি অবস্থা। তখন তারা খেয়াল করলো যে এই যে স্পাইক গুলো তার 60 মিনিটের মাথায় তৈরি হয়েছিল, এই স্পাইকটা এখানে পার্মানেন্ট হয়ে আছে। তার মানে এনগ্রাম আমাদেরকে কনফার্ম করতেছে যে ইয়েস, নাও তুমি যা যা এখানে স্টাডি করছিলে এগুলো আমরা পার্মানেন্টলি সেভ করে ফেলছি। সো ইট ইজ গোয়িং টু বি এ লং টার্ম মেমোরি। কারণ কি, এই সিনাপসের মধ্যে এই পরিবর্তনটা লক্ষণীয়। খেয়াল করেন, এটা হচ্ছে 22 ঘন্টা পরে ছবিটা তোলা হয়েছে ওই হিউম্যান ব্রেনের, এখানে তারা দেখাইছে। তো এখানে এই বাকি দুইটা, এই যে একটা হচ্ছে 3 মিনিটের মাথায় তোলা হয়েছে এই ছবিটা, আর এটা হচ্ছে 35 মিনিটের মাথায় তোলা হয়েছে এই ছবিটা। এই যে স্পাইকের এই ছবিটাই তোলা হয়েছে, এই দুইটা পাশাপাশি উপর নিচে খেয়াল করবেন। তো ফার্স্টে খেয়াল করে দেখেন 3 মিনিটের মাথায় যখন ছবিটা তোলা হয়েছে, এইখানের এই যে রাউন্ড শেপের যেগুলো এই সিনাপসের ছবিটা তুলছে, দেখেন এটা একটু অস্পষ্ট, খেয়াল করছেন, এটা অস্পষ্ট, এগুলো একটু অস্পষ্ট, সবগুলো অস্পষ্ট। তো ওকে বলছে তুমি টানা 30 মিনিট ধরে তুমি স্টাডি করো, তুমি পার্টিকুলার যে কোনো বিষয় হোক তুমি স্টাডি করো। সেটা হতে পারে ডান্স, সেটা হতে পারে হচ্ছে কোনো একটা পার্টিকুলার হাতের কোনো কাজ, অথবা মোটর স্কিল হইতে পারে, এটা স্টাডি হইতে পারে, এটা কোডিং হইতে পারে, এনিথিং। তোমাকে টানা 30 মিনিট তুমি এটা করতে থাকো, যেটা করতেছো তুমি। তো 30 মিনিট পর, 35 মিনিট পরে আবার এই সিনাপসের ছবিটা তারা হচ্ছে স্ন্যাপ করছে। এটা ক্যাপচার করার পর দেখলো, এখন আপনারা দেখবেন এটা পাশাপাশি রাখেন দুইটা, খেয়াল করেন এইখানে এই যে রাউন্ড শেপটা আরো স্পষ্ট হয়ে আছে, দেখছেন, খেয়াল করছেন, রাউন্ড শেপটা আরো স্পষ্ট। এইখানে এই যে রাউন্ড শেপ গুলো মানে সিনাপসের পরিবর্তনটা লক্ষণীয়। তারা খেয়াল করলো আরে এখানে সিনাপসের তো বিশাল পরিবর্তন আসতেছে, যেটা অলরেডি স্ন্যাপিং এ ধরা পড়তেছে। তার মানে হচ্ছে ব্রেন কত তাড়াতাড়ি এই সেরিবেলামের মাধ্যমে লার্নিং করে, শুধু লার্নিংই না, সে একই সাথে এট দ্য সেম টাইম একদম কনকারেন্টলি সে সেটা সেভ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। মানে হচ্ছে আপনার এই সিনাপসের পরিবর্তনটাই বলে দেয় যে সে কতটা সাকসেসফুলি এখানে হচ্ছে এই স্পাইকের মাধ্যমে এটা সে চেঞ্জটা নিয়ে আসছে। এখানে লার্নিং, এটা লার্নিং এর পার্টটা দেখাইছিল, যেখানে স্পাইক নাম্বারটা বাড়ছে। লার্নিং করার সময় প্রচুর স্পাইক নাম্বার তাদের তৈরি হয়, কন্ট্রোলের সময় এই স্পাইকটা আবার একটু ভিন্ন রকম থাকে মোটর কন্ট্রোলিং এর সময়। এটা হচ্ছে লার্নিং এর টোটাল পার্টটা। প্রচুর স্পাইক তৈরি হয় সিনাপসের, অসংখ্য হচ্ছে স্পাইক এগুলো চলে আসে আমাদের সামনে। তো এই দুইটাকে তারা হচ্ছে পাশাপাশি রাখছে, ওকে। তো এবং এখানে দেখাইছে যে ওয়েল, তোমার এই যে লার্নিং তুমি করবা বা তুমি লং টার্ম মেমোরি তুমি সেভ করতেছো, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। লার্নিং মানে যে আমি একটা জিনিস শিখলাম এবং তারপরে আমি লং টার্ম মেমোরিতে রাখার জন্য আর কোনো চেষ্টা করলাম না, আস্তে 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 স্কিলটা আবার সে কি করবে, এই স্পাইক গুলো আবার অস্পষ্ট হইতে শুরু করতে পারে, মানে আলটিমেটলি ফরগেটিং এর দিকে যাইতে পারে। আর যদি আমি এটা হচ্ছে রেগুলার, আমি এটা যদি লার্নিং কে আমি যদি এটা কিপ ট্রাইং যেটা বলে আর কি, এই জিনিসটা যদি আমি করতে থাকি, সেক্ষেত্রে আবার এটা লং টার্ম মেমোরিতে পার্মানেন্টলি মরফোলজিক্যাল এটার পরিবর্তনটা আমাদের চোখের সামনে আসবে, ওকে। তো এই জিনিসটাকে এখানে দেখাইছে, এই লং টার্ম পটেনসিয়েশন কে বলতেছে হচ্ছে এই আমাদের লং টার্ম মেমোরিতে রূপান্তর করার একটা ওয়ে, লং টার্ম পটেনসিয়েশন। হোয়ারএস লং টার্ম ডিপ্রেশন যেটা আমরা বলতেছিলাম, এই যে এলটিডি যেটা বলতেছি আর কি, লং টার্ম ডিপ্রেশন, এটা কিন্তু আমাদের ডিপ্রেশনের সাথে কোনো নাই,
মানে কানেকশনস নাই, এটা কমপ্লিটলি আলাদা একটা টার্ম লং টার্ম ডিপ্রেশন। এটা হইতেছে লং টার্ম পটেনশিয়েশন একটা পজিটিভ পার্ট, এটা আপনাকে হেল্প করবে কত তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন, কত তাড়াতাড়ি লং টার্ম মেমোরিতে এটা সেভ করতে যাচ্ছে। আর লং টার্ম ডিপ্রেশন যখন আসবে তখন সেটি উল্টা কাজটা করে, রিভার্স মানে ফ্যাক্টর গুলো কাজ করা শুরু করে দেয়, যেটা আসলে এইজিং এর সাথে কানেক্টেড, সরাসরি সরাসরি এইজিং এর সাথে একদম রিলেটেড। তো আমি আসতেছি এরপরে পরের স্লাইডটাতে। এখন আমার এখানে আমি এই স্লাইডটাতে আসি। তো এখানে আমি আরিফা তাসনিম আছেন? আরিফা তাসনিম, কোনো উত্তর নাই কেন? আনিকা তাসনিম আছেন? জি ম্যাম। আনিকা? জি ম্যাম আসি। হ্যালো ম্যাম আসি। আচ্ছা আনিকা, আমি আমি যেটা স্লাইডটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি ম্যাম। আচ্ছা, কি হবে? সোপ। হ্যাঁ, সোপ, SOAP। আচ্ছা SOAP হবে এখানে। আর কারো কোনো আছে? সুপ। আর কারো ইউ হবে ম্যাম। হ্যাঁ? সুপ। ম্যাম SOUP এখানে হবে ইউ হবে। সোপ। স্যুপ, SOUP স্যুপ। আচ্ছা আনিকা আবার বলতেছে SOUP হবে, স্যুপ হবে। আচ্ছা তাহলে এখানেই আমি বলতেছি যে এখানে আমাদের রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট, ফিল ফ্রি টু রেসপন্স। এই জায়গাটাতে খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। সো আপনারা বলছেন SOUP হচ্ছে, SOAP হচ্ছে। আচ্ছা এটাতে যাই, কি এখানে এ হবে। এখানে এ হবে। এখানে এ হবে SOAP। সোপ কেন? সোপ কেন হবে? এখানে গোসল করার জিনিসপত্র। শাওয়ারের সাথে সবকিছু। আচ্ছা আর এটা হচ্ছে আবার এটা খাবারের সাথে। খাবারের সাথে সবকিছু। ওকে, তো এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটাতে আমরা কিন্তু কিছুই বলে দেই নাই। এখানে ABCDEFGHIJK এনিথিং হতে পারে, তাই কিনা? খেয়াল করেন, যে কোনো কিছু এই জায়গায় হতে পারে, কিন্তু এই ছবিটা দেখানোর পরে প্রত্যেকেই এভারেজ আমরা এটা বলবো যে এখানে আসলে স্যুপ হবে। কারণ কি? এখানে কিন্তু কিচ্ছু বলে নাই, এখানে কিছু নাও হইতে পারে, এটা খালি আছে, দ্যাটস ইট, এইভাবেই থাকবে। কিন্তু না, আমরা কি করতেছি, ব্রেইন অজান্তেই এই সমস্ত খাবারের ছবির সাথে সে এটাকে কি করলো, অ্যাসোসিয়েট করে ফেললো। অ্যাসোসিয়েট করে সে বললো যে এখানে যেহেতু সবগুলো খাবারের ছবি আছে, এখানে খাবারের কিছু একটা হবে। ওয়ারেস এখানে যখন সবগুলো টয়লেট্রিজ এর ছবি আছে, তখন আবার এখানে সে কি করলো, এখানে টয়লেট্রিজ এর সাথে মিলায়া আমরা ঠিক ওই রকম একটা গ্যাপ পূরণ করা ট্রাই করছি, যে এখানে আসলে তাহলে তো সাবান এটার সাথে যাচ্ছে, আর এটার সাথে একটা কি যাচ্ছে, খাবারের কিছু একটা যাচ্ছে। সেই অনুযায়ী আমরা খুব নাইসলি মেমোরি থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে জায়গা আমরা এখানে এই কাজটা করলাম। তো এই জিনিসটাকে আমরা বলতেছি কনসলিডেশন, যেখানে আসলে অ্যাসোসিয়েশন করে আমরা সমস্ত কিছু আমাদের জিনিসটাকে রিলেট করার ট্রাই করি। তো এখানে উপরে একটা লাইন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কনসলিডেশন ইজ অ্যান ইনএফিশিয়েন্ট প্রসেস। এটাকে বলতেছে কনসলিডেশন একটা ইনএফিশিয়েন্ট প্রসেস। কেন ইনএফিশিয়েন্ট বলছে, কোনো ধারণা আছে এনিওয়ান? কেন বলতেছে এটা ইনএফিশিয়েন্ট? হ্যাঁ, কারো কোনো ধারণা আছে? ইনএফিশিয়েন্ট বলছে কনসলিডেশন, আমরা এই যে এটা যে গেস করলাম, এই যে এখানে একটা ইউ দিলাম, এখানে একটা এ দিলাম, গেস যে করলাম, বলতেছে এই গেসিং করাটা তোমার ঠিক হয় নাই, এই গেস করাটা একটা ইনএফিশিয়েন্ট প্রসেস। তোমার হিউম্যান ব্রেনের উচিতই না এরকম একটা গেস করা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন এই ইনএফিশিয়েন্টটা বলতেছে? ম্যাম এটা কি হতেও পারে বা নাও হতে পারে, এরকম কিছু? না না, মেমোরি থেকে আমরা নিয়ে আসতেছি, নিয়ে এসে অনেক কিছু চিন্তা ভাবনা করে এখানে এ লিখছি, ইউ লিখছি, এখানে এ লিখছি, কারণ হইতেছে বাকি সব আমার কনটেক্সটের সাথে মিলায় এই কাজটা করতেছে। ওরা বলতেছে এই কাজটা হিউম্যান ব্রেন যেটা করতেছে এটা একটা ইনএফিশিয়েন্ট প্রসেস। কিন্তু কেন? ইফতেখার কিছু বলতে চাচ্ছেন? ইফতেখার আপনার নেটওয়ার্কের অবস্থা অত্যন্ত খারাপ। আচ্ছা, অন্য কেউ? এনি অফ দ্য গেস্ট?
আমি জানি না আমি বুঝাইতে পারলাম কিনা। আমার এর আগের প্রত্যেকটা ব্যাচে এরা উত্তরগুলো তারাই দিছে, ছাত্রছাত্রীরাই দিছে। আমি একটু আবার বলছি, সেটা হচ্ছে এইটা একটা ইনএফিসিয়েন্ট প্রসেস এই কারণে যে এটা আমাদের চিন্তা ভাবনাটাকে সীমিত করে নিয়ে আসে। আমি খাবারের ছবিগুলো জানি দেখেই এইখানে আমি কেবলমাত্র খাবারের জিনিসটাই আমি এখানে কি করব, বসাবো। এখানে টয়লেট্রিজের বিষয়গুলো আমি জানি বলে এখানে টয়লেট্রিজের এই জিনিসগুলো আমি বসাচ্ছি। সো এই জায়গাটাতে ক্রিয়েটিভিটি বলতে যা বোঝায় বা আউট অফ বক্স থিঙ্কিং যেটা বোঝায়, সেই জিনিসটা কোনোদিনই হিউম্যান ব্রেন তৈরি করতে পারবে না। সো এক্সট্রিমলি ক্রিয়েটিভ না হলে বা হচ্ছে কেউ যদি হচ্ছে এখানে ইনোভেটিভ যদি সে না হয়, তাহলে এই কনসলিডেশন তাকে সব প্রতি মুহূর্তে বাধা দিবে এই আউট অফ বক্স চিন্তা ভাবনা করতে। যে ব্যক্তি কখনো হচ্ছে সে ভাত দেখে নাই, অথবা যে ব্যক্তি কখনো হচ্ছে ধরেন আমাদের সিলিং ফ্যান দেখে নাই, তার কাছে আপনি সিলিং ফ্যান নিয়ে আসলে অথবা এক বোল ভাত রাখলে সে কোনোদিনই বুঝবে না দুইটা হবে একই জিনিস, অথবা হচ্ছে দুইটা সম্পর্কে তার কোনো আইডিয়া থাকবে না। সো আউট অফ দ্য বক্স চিন্তা করতে গেলেই তাকে কি করে, আমাদের এই কনসলিডেশন প্রসেস হচ্ছে বাধা দেয়। আমরা কেবলমাত্র আমাদের এই যে বেড়ে উঠেছি এতদিন ধরে, এইটা বেড়ে ওঠার পেছনে যে এক্সপেরিয়েন্স গুলো আমরা কালেক্ট করে 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 আসলে আসছি, আমরা আসলে আমাদের মেমোরি সিস্টেমে কেবলমাত্র এই প্রিভিয়াস মেমোরি গুলো নিয়েই আমরা হচ্ছে ইনফার করার ট্রাই করি। যে কারণে এর আউটপুটটা যেটা আসবে বা আমরা যেটা আউটপুট দিতে যাচ্ছি সেটা হইতেছে আমাদের প্রিভিয়াস ইনফরমেশন, কালেকশন অফ ইনফরমেশনেরই ফলাফল। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা ম্যাম, তাহলে আমি কি আগে প্রশ্নটার উত্তর দেন, আমি কি বুঝাইতে পারছি কিনা? আগে না বুঝাইতে পারলে আমি যা বলি এটা কোনো মানে নেই। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছি এটা। ম্যাম তো এখানে এই কনসলিডেশন প্রসেসটা বলতেছে যে তুমি এই প্রিভিয়াস যত কিছু তুমি শিখছো তার উপরে বেস করে তুমি আসলে কনসলিডেশন যেটা করে সে হচ্ছে তার উপরে সে হচ্ছে তার ইনফারেন্স ইঞ্জিনের কাজটা করে, এর বাইরে সে কাজ করতে পারবে না। এই দুইটা হচ্ছে হলো এটার রেজাল্ট আসছে। এখানে যা যা আমি স্লাইড গুলো এখানে দিছি এগুলো সবগুলো নিউরো ইনফরমেটিক্স এর খুবই তুমুল জনপ্রিয় এক একটা স্লাইডের অংশ, যেখানে তারা প্রতিনিয়ত আমাদের এই হিউম্যানের উপরে তারা এই করে এক্সপেরিমেন্ট করে এবং তারপরে তারা এর উপরে হচ্ছে ডিসাইড করে। তো এখানে এই দুইটা জিনিসকে এইভাবে নিয়ে আসছে। তো আমি এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা আমরা তাহলে এখানে যে এই যে এখানে এনগ্রাম গুলো আস্তে আস্তে এই যে অস্পষ্ট হয়ে যাবে, দেখা যাবে এক বছর পর এই এনগ্রামটা যতটা প্রমিনেন্ট ছিল এটা অস্পষ্ট হয়ে যাবে, হয়ে গেছে, কি করব তাহলে? তো কথা হচ্ছে দেখবেন যে একটা রিসেন্ট একটা পেপারে আসছে, মানে সায়েন্টিফিক একটা রিসার্চ পেপারে আসছে যে আপনি নতুন কোন একটা ভাষা শিখবেন, ওকে, কোন একটা ভাষা শিখবেন, যে কোনো, এটা ফ্রেঞ্চ হইতে পারে, স্প্যানিশ হইতে পারে, একটা ভাষা শিখতেছেন, তখন বলবে যে আপনি যখন ভাষা শেখা শুরু করবেন, নিউ একটা ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করবেন, আপনার ব্রেনের কার্যক্ষমতা অনেক গুণ বাড়তে থাকবে। তো এবং এইটা শুধু তাই না, এই যখন আপনি ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন সেই সময় আপনার এইজিং প্রসেস, মানে আমরা তো ক্রমাগত বৃদ্ধ হতে থাকবো, এই এইজিং প্রসেসটাকে সে কি করবে, এটা কি বলে, ইন্টারাপ্ট করবে। এইজিং প্রসেসকে সে যে ফাস্ট প্রসেসে সে আগায় যাচ্ছে সেটা থেকে সে স্লো ডাউন করবে। তার মানে কি, বেশি ইয়থ থাকার ওয়ান অফ দ্য টেকনিক হচ্ছে নিউ একটা ল্যাঙ্গুয়েজ শেখা বা নিউ কোনো কিছু শেখা, নিউ কোনো একটা টেকনিক শেখা, নিউ কোনো একটা স্কিল শেখা। কেন এই যে জিনিসটা বলতেছে, বিকজ অফ দিস, এই এলটিপি সে আমাদেরকে এই টোটাল এই কি বলে ইন্টারনালি এন্টি এজিং এর কাজগুলো করে। এবং এটা এই রিসার্চ পেপারটা পড়তে পারেন, চমৎকার একটা রিসার্চ পেপার। আমি যে ইউনিভার্সিটিতে লাস্ট পড়াশোনা করছি, এডিনবার্গ, সেই ইউনিভার্সিটি অফ এডিনবার্গের এটা একটা খুব বিখ্যাত একটা রিসার্চ পেপার, তারা ওয়ার্ল্ড ওয়াইড এটা এখানে দিছে। এবং এর পিছনে যারা কাজ করছে, এর মধ্যে আমি যাদের কাছ থেকে নিউরো ইনফরমেটিক্স পড়ছি, আমার সেখানে একজন স্যার নিয়ে এটার সাথে আছেন। তো অসাধারণ কিছু কাজ তাদের ছিল এবং তারা এটাকে প্রমাণ করছে ওখানে যে এই এইজিং এর প্রসেসটাকে তারা থামায় দিচ্ছে একটা সিম্পল একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে। প্রতিদিন ধরেন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছে, জাস্ট এটার মাধ্যমে কিভাবে করতেছে। তো এই জিনিসটাকে তারা একদম ফার্স্টে নিয়ে আসছে যে এই এক্সপেরিমেন্টটা। তো হাউএভার
আমি জানি এখানে অনেক কোশ্চেন আছে, আমি সব প্রশ্ন একে একে নিব, বাট আমাকে আরো কিছু দূর আগাইতে হবে, তারপরে আমি আসতেছি। তো পরের স্লাইডটাতে আসি। দেখেন এখানে বলতেছে যে তুমি এখানে ফাইলোজেনেটিক মেমোরি সম্পর্কে জানবা। তো ফাইলোজেনেটিক মেমোরিটা আসলে কি? ফাইলোজেনেটিক মেমোরি হচ্ছে একটা এমন একটা মানে মেমোরি যেটা হইতেছে আমাদের ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে আমাদের ইনস্টিংশনাল বিহেভিয়ার বা আমাদের সার্ভাইভালের জন্য এই মেমোরিটা আমরা জেনারেশন বাই জেনারেশন আমরা বয়ে নিয়ে আসি, যেটা আমাদের জেনেটিক্যাল কোডে যে মেমোরিটা লেখা থাকে। তো এইটার একটা উদাহরণ দিছে, এটা খেয়াল করতে পারেন যে এখানে পাখির ছবিগুলো দেওয়া আছে, যে সে কিভাবে উড়াল দেওয়া শিখতেছে, দ্য ডিরেকশন অফ মুভমেন্ট সে শিখছে কিভাবে। ওকে, তো ওকে কিন্তু ওর মা, পাখির মা ওকে ধরে ধরে কিন্তু উড়ায় না, সে কিন্তু একটা সময় উঠতে থাকলে একটা সময় সে কিন্তু এটার ব্যালেন্সটা করতে পারে, বা কোন দিকে যাবে সে অনুযায়ী সে তার পাখার অ্যাঙ্গেলটা করে, অ্যাঙ্গেল করে সে ব্যালেন্স করে। ছোট্ট একটা শিশু হচ্ছে পাখি যখন উড়াল দেয় তখন কিন্তু ওর মা কানে কানে বলে দেয় না যে এই তুমি হচ্ছে প্রথমে ডান পালক উড়াইবা তারপরে বাম পালক উড়াবা, নো, নট লাইক দ্যাট। তাকে সে কিন্তু এটা ইনস্টিংক্টলি সে এটা করতেছে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি ফাইলোজেনেটিক মেমোরি। এই মেমোরিটা এরকম যে এটা আমরা মানে বলা হয় যে কোন একটা স্পিসিসের ইভলিউশনের থেকে মানে শত কোটি বছর ধরে এটা আমরা বয়ে নিয়ে আসি, যে মেমোরিটাকে এটা নিয়ে আসি। তো এটার আরেকটা খুব ইন্টারেস্টিং উদাহরণ আছে। যদি কেউ হচ্ছে নর্থের দিকে থাকেন, মানে গেছেন যান যদি কখন একদম নর্থে, খুবই ঠান্ডা, ভীষণ ঠান্ডা থাকে ইউকে ওইদিকে, যদি কেউ যান তখন দেখবেন যে এত ঠান্ডা, ওইখানে আসলে বেঁচে থাকাটা বেশ টাফ। তো ওইখানে যে পাখিগুলা জন্ম নেয়, ওই পাখিগুলো যখন হয় উইন্টার আসে, বা যখন ওই নর্থের ওই ছোট্ট বাচ্চা পাখিগুলো জন্ম নেয়, ওরা কিন্তু আরো নর্থের দিকে কখনো যায় না। ওরা কিন্তু পথ ভুল করে নর্থের দিকে যাইতে পারতো, যে আচ্ছা আমার বেঁচে থাকার জন্য, আমার খাবার সংগ্রহের জন্য, আমি সার্ভাইভ আমারে করতে হবে, আমি আরো নর্থের দিকে যাই। কিন্তু ওই বাচ্চা বার্ড বলেন বা তার মা বলেন, কেউই তারা নর্থের দিকে যাবে না। তো এই যে তারা কখন বরং সাউথের দিকে আসে, যেখানে হচ্ছে একটু ওয়ার্ম থাকে, যেখানে একটু ধরেন সে সার্ভাইভ করতে পারবে বা ফুড খুঁজতে পারবে, অলওয়েজ বাচ্চাগুলো ওইদিকে যায়। দ্যাট ডাজন্ট মিন যে আচ্ছা ওর মা ওকে বাচ্চাগুলো বলছে যে তুমি এই নর্থের দিকে গেলে বিপদ আছে, এরকম, নো, নট লাইক দ্যাট। ওরা হচ্ছে এই ফাইলোজেনেটিক মেমোরিটা তারা হচ্ছে বিয়ার করতেছে সবসময়, দে আর বিয়ারিং দিস থিং ইনসাইড দেম, যে জেনেটিক্যাল কোডের মধ্যে তাদের একটা এই মেমোরিটা আছে। তা এখন প্রশ্ন হচ্ছে আমাদের হিউম্যানের কি আছে এবং কোথায় এটা প্রসেস করে? তো অবশ্যই আমাদের ইভালুয়েশনের পথে আমাদের হিউম্যান আমরা আরো বেশি এটা আছি। আমরা জানি কিভাবে দুই পায়ে ভর দিয়ে হাঁটতে হচ্ছে, কিভাবে হচ্ছে কলম দিয়ে লিখতে হয়, এই জিনিসগুলো আমরা হচ্ছে ফাইলোজেনেটিক বলেন, ডিএনএ করে বলেন, এই জিনিসগুলো আমাদের থাকে। আমাদের ক্ষুধার অনুভূতি হচ্ছে, এবং আমরা জানি খেতে গেলে অনেকে নাক দিয়েও তো খেতে পারে না, নাক দিয়ে যে আচ্ছা নাক দিয়ে খাওয়া যায় কিনা, না। কিন্তু আমরা এই সমস্ত একদম প্রিমিটিভ যে বিষয়গুলো থাকে, যেটা একটা স্পিসিসের জন্য সার্ভাইভ করতে হবে, তার যে কোনো ভাবে টিকে থাকতে হবে, রিপ্রোডাকশন তারাই করতে হবে। তো এই জিনিসটা জানার জন্য এই ফাইলোজেনেটিক মেমোরি, এটা হচ্ছে একটা স্পেশাল একটা মেমোরি, যেটা হচ্ছে আমরা সব স্পিসিস রিগার্ডিং হিউম্যান হতে পারে or any of those বার্ডস এর হতে পারে বা আদার্স ম্যামালস হতে পারে, তারা এরা নিয়ে আসে। তো এটাকে আমরা বলছি দিস ইজ দ্য ফাইলোজেনেটিক মেমোরি। ওকে, তো এখন আসতেছি আমি আমার পরের স্লাইডটাতে। লুক, এই জায়গাতে আমার হচ্ছে আমি এখন জিজ্ঞেস করি, ইমতিয়াজ আছেন? ইমতিয়াজ, হ্যাঁ ইমতিয়াজ, আমি আপনাকে বললাম এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে, এইটাতে একদম বাম সাইডে যেটা আনগ্রুপ লেখা আছে, হ্যাঁ, এইটা আপনি এখানে ব্রেড, পার্সলে, মিল্ক, পাস্তা, ক্যারট, টমেটো, ক্রিম, বিটস, বাটার, ফ্লাওয়ার, এই জিনিসটা মনে করা ট্রাই করবেন, হ্যাঁ, পরে মনে করবেন বা আপনি মনে রাখা ট্রাই করবেন। তারপরে আমি বলতেছি, ডরিন সুলতানা আছেন? ডরিন? জি ম্যাম। আচ্ছা, আপনার কাজ হলো এই যে মিডলে যেগুলো নাম আছে দেখেন, র্যান্ডমলি গ্রুপ, ব্রেড, পার্সলি, মিল্ক একসাথে করা, পাস্তা, ক্যারট, টমেটো, ক্রিম মানে সবজিগুলো একসাথে করা, আর হইতেছে বিটস, বাটার, ফ্লাওয়ার, কার্বস যেগুলো আছে এগুলো একসাথে করে রাখছে, হ্যাঁ।
এইটাকে আপনি এরকম তিনটা করে ভাগ করছে, আসলে র্যান্ডমলি গ্রুপিং করছে, মানে কোনো অনুযায়ী গ্রুপ করে নাই, এইটারে গ্রুপ করছে। এটারে মনে রাখা ট্রাই করবেন, ডরিনের কাজ। ওকে ডরিন, বুঝছেন? এই 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 তিনটা মনে রাখা ট্রাই করবেন। আমার থার্ড একজনের লাগবে, দুর্গা আছেন? দুর্গা প্রামাণিক। ওকে, আপনি এই যে 3 নাম্বার যেটা আছে রেশনালি গ্রুপ, খেয়াল করে দেখেন, একটাতে আছে হচ্ছে সব এটা হচ্ছে ডেইরি প্রোডাক্ট, 3টা ডেইরি প্রোডাক্ট আছে, এখানে আছে 4টা হচ্ছে ফ্রেশলি প্রোডিউস যেটা, হ্যাঁ সবজি 4টা এটা আছে, আর 3টা আছে হচ্ছে স্টার্চ জাতীয় খাবার, মানে পাউরুটি, পাস্তা, আর এটা কি ময়দা। ওকে, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিস আছে, আপনি এটা মনে রাখা ট্রাই করবেন। ওকে, আমি যদি এখন আমার 4th নাম্বার একজনকে লাগবে, সে সাগর। সাগর আছেন? জি ম্যাম। ওকে সাগর, এখন আমি এই 3 জনের কাছ থেকে আমি যদি আনসার চাই যে তুমি মনে করে করে বলো তো কোনটা কি হবে, তাহলে অধিকাংশ মানুষ কোনটা একদম নাইসলি করে বলতে পারবে, মানে বেশি ইনফরমেশন গুলো বলতে পারবে, সবগুলো প্রোডাক্টের নাম বলতে পারবে মনে করে। কে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে, ফার্স্ট জন, সেকেন্ড জন, মিডলের জন, নাকি থার্ড জন? ম্যাম আমার মনে হচ্ছে রেশনালি গ্রুপ থার্ড গ্রুপ। কেন? সর্ট করা আছে সবগুলো একসাথে। সর্ট করা আছে মানে হচ্ছে অর্গানাইজ করা, অর্গানাইজ করা। এখানে কিন্তু ইনফরমেশনে 3টা ইনফরমেশন, একই ইনফরমেশন দেওয়া, এবং টোটাল হচ্ছে আপনার 13টা প্রোডাক্টের নাম দেওয়া, একই নাম দেওয়া, কিন্তু তারপরেও ইউ আর রাইট যে থার্ড নাম্বার জন, তাই না, সে সবচেয়ে ভালো করে এটা মনে রাখতে পারবে, আর সেকেন্ড জন তার চেয়ে একটু কম পারফর্ম করতে পারবে, রাইট? আর ফার্স্টের গ্রুপ সে হচ্ছে তার চেয়ে একটু কম মনে রাখতে পারবে। তো একই নাম্বার অফ ইনফরমেশন কিন্তু রইল। ইমতিয়াজের কাছে দিলাম, ডরিনের কাছে দিলাম, আর দুর্গার কাছে দিলাম। 3টা আমরা হচ্ছে ইনফরমেশন, সেম ইনফরমেশন দিলাম, কিন্তু খেয়াল করে দেখেন, যদি আমরা এখানে বলতে চাই যে কে বেটার পারফর্ম করবে, আমরা বলবো যে থার্ড নাম্বার যারা গ্রুপ আছে তারা বেটার পারফর্ম করবে। এখন আমার ইমতিয়াজ, ডরিন এবং দুর্গা, আপনারা আমাকে বলেন যে এটা কেন হচ্ছে, এই পারফরমেন্সটা কেন হচ্ছে? হ্যাঁ ম্যাম, একই জাতীয় জিনিস যখন আমরা একসঙ্গে সাজাবো তখন সেই অনুযায়ী আমরা মিল্ক থেকে ক্রিম পাচ্ছি, বাটার পাচ্ছি, এটা তো আমরা জানি। এর জন্য তার মানে কি এরকম যে আমার মেমোরির ক্ষমতাটা হঠাৎ করে বেড়ে গেল? অনেকদিন ধরে আমরা জানি এই জিনিসগুলো, যে মিল্কের থেকে আমরা ক্রিম পাই, এইভাবে করে জানার জন্য হয়তো বা এই জিনিসটাকে আমরা ক্রমান্বয়ে। আচ্ছা, ডরিনের কি মনে হয়? ম্যাম এখানে তো গ্রুপ করে দেয়া আছে, মানে সবজি জাতীয় জিনিসটা আলাদা, মানে ওই জন্য হচ্ছে যে মনে করতে সুবিধা হবে, সুবিধা হয়। জি ম্যাম। না, আই গট ইট। ইমতিয়াজ? হ্যাঁ ম্যাম, ডেফিনেটলি গ্রুপ করে দেওয়া থাকলে বা রেশনালি গ্রুপ করা থাকলে তো মনে করাটা ইজিয়ার হচ্ছে। হ্যাঁ, তার মানে কি আমার আমার মেমোরির যেটা ক্ষমতা, ক্যাপাসিটি সেম আছে, কিন্তু আমার যেই মেমোরিটাকে অ্যাক্সেস করার যেটা বিষয় থাকে সেটা হচ্ছে পাওয়ার দেওয়া হচ্ছে সামহাউ। তো এই জিনিসটাকে আমরা বলতেছি, এই যে কেন এটা ইটস এ ভেরি গুড ইন্ডিকেশন, এটাকে আমরা বলছি অ্যাসোসিয়েশন, যে আমরা পড়াশোনার সাথে বা আমরা যখন স্টাডি করি সেটার সাথে আমরা যদি অর্গানাইজড ওয়েতে আমি যদি সেটা মেমোরিতে রাখার ট্রাই করি, সেটা হচ্ছে লং টার্ম মেমোরিতে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে আনডাউটেডলি। সেম ইনফরমেশন আমার যখন হইতেছে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, সেক্ষেত্রে খুব দ্রুত এটা কাজ করে। এটা একদম কম্পিউটার সিস্টেমের মেমোরি ম্যানেজমেন্টের সাথেও একেবারে পুরোপুরি মিল, কারণ মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম গুলো তৈরি করে যখন তারা, তখন এই আমরা হিউম্যানরা কিভাবে কাজ করি সেই জিনিসটাকেও তারা এখানে দেখে। তো এখানে আসতেছি এই অংশটাতে, সবাই এটা একটু খেয়াল করেন, এই ছবিটা আমার লাস্ট স্লাইড, খেয়াল করেন, করছেন? আচ্ছা, এখন সবাই এখানে সবাই হচ্ছে রেসপন্স করবেন, কে কোনটা দেখছেন, কোন ছবিটা কে আগে দেখছেন? ম্যাম সোফাটা দেখছি আগে। ছবিটা আগে দেখছি। সোফা কে আগে দেখছেন? কে সোফা আগে দেখলেন? আমি স্বর্ণা।
আমিও ম্যাম ফুড আগে আমিও ম্যাম দেখেছি আগে দেখছি। ওকে, হাংরি। আচ্ছা, স্বর্ণা, আপনি কি খুব টায়ার্ড? না ম্যাম টায়ার্ড না? তেমন Do you like to sleep most of the time? ঘুমাতে ভালোবাসেন? ম্যাম আমার ঘুমই হয় না ঘুম হয় না? আচ্ছা, আসে না। তাহলে তো আপনার হচ্ছে মানে স্লিপ ডিপ্রাইভেশন আছে একটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ফুড যে দেখছিলেন, কারা কারা ফুড দেখছিলেন আমি আগে? food দেখেছিলাম। ম্যাম আমি আপনার ক্ষুধা লাগছে? জি ম্যাম এখনো খাইনি। ফুড হাংরি, আমি ওকে ফুড হাংরি দেখছি। ওকে ওকে, ভেরি নাইস। ম্যাম আমার ঘুম পাচ্ছিল এই জন্য আমি সোফা দেখছি। রাইট রাইট। সো যাদের ঘুম পায়, যারা স্লিপ ডিপ্রাইভেশন থাকে, তারা সবার আগে এই ছবিটা দেখায় হচ্ছে সবাইকে। তো মানে আশ্চর্যজনক ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যার যেটা দরকার সবার আগে সে সেটা দেখবে। এখানে কিন্তু ইকুয়ালি সবাই যে সেম জিনিসটা আগে দেখবে, আগে চোখে পড়বে তা না। যার ক্ষুধা লাগবে বা যার হচ্ছে এপিটেট একটা বিষয় থাকে, সে হইতেছে খাবারটা আগে দেখবে। যে টায়ার্ড থাকে, এক্সস্টেড থাকে, সে হচ্ছে দেখবে যে বেড, সোফা, এই জিনিসগুলো তার আগে থাকবে। তো এইখানে যে ইম্পর্টেন্ট মেসেজটা হিউম্যান বিহেভিয়ার সম্পর্কে তারা দিতে চাচ্ছে এখানে, যে এই যে উপরের লাইনটা পড়বেন, উপরের লাইনটা পড়েন, এটা হচ্ছে মেসেজটা তারা দিতে চাচ্ছে। এখানে বলে যে আমাদের মেমোরিতে থাকবে কোন ইনফরমেশনটা লং টার্মের জন্য থাকতেছে, কিংবা কন্টেন্টফুল থাকতেছে কিনা ইনফরমেশন, এইটার পিছনে যে সবচেয়ে বেশি আসলে দরকার সেটার নাম হচ্ছে মোটিভেশন। এই মোটিভেশন হচ্ছে সেই জিনিসটা, সেটা হইতেছে যেটা আমাদের একটা মেমোরিকে স্থায়ী করার জন্য সবচেয়ে বেশি সে হচ্ছে ইম্প্যাক্ট নিতে পারে। কেন? কারণ মোটিভেশন বলতে পারেন যে আচ্ছা হাংরি, যে তার কিন্তু মানে তার বেঁচে থাকার জন্য এই মোমেন্টে 4 দিনে একটা লোকের না খাওয়ায় রাখেন, তার সামনে আপনি বিলাসবহুল বাড়ি গাড়ি যাই দেখান, তার সামনে আপনি খাবারের ছবি দেখান, তার কাছে সেটা সবচেয়ে বেশি দরকার। তার মেমোরিতে বলবে যে এটা ইট ইজ নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সে ওই জিনিসটাকে খুঁজে নিবে আগে। তো এই বিষয়গুলোকেই তারা সামনে রাখছে যে একটা মেমোরি আমরা হিউম্যানের, তা বলা হয় যে আচ্ছা অমুকে খুব মেধাবী, অমুকে ডাল, অমুকে এইটা, অমুকে সেটা। এই জিনিসগুলোর পেছনে আসলে মেইন যেটা কাজ করে সেটা হচ্ছে মোটিভেশন। এখন যদি আপনারা কেউ বলেন যে ম্যাডাম আমি গত সপ্তাহে কি যেটা পরীক্ষা দিয়েছিলাম আমার কিছু মনে নাই, তার পিছনে কারণ হচ্ছে আপনি মনে রাখার চেষ্টা করেন নাই। ইউ ডু নট হ্যাভ দ্যাট এনাফ মোটিভেশন বিহাইন্ড ইট, যে কারণে আপনার ব্রেন মানে সাইলেন্টলি গেট দ্য কমান্ড যে ডিলিট ইট, মুছে ফেলো, ব্রেন থেকে মুছে ফেলো। যখন আপনি আপনার মনে হবে যে এটা আমার সামহাউ যে কোনো ভাবে হোক আমার অ্যাকোয়ার করা দরকার, এটা আমার করতেই হবে, তখনই সে ব্রেন, সে নিউরন, সে সিগন্যাল পেয়ে যায় এবং সে ওইটাকে লং টার্ম মেমোরিতে রূপান্তর করার জন্য সে আপ্রাণ ট্রাই করতে থাকে। এবং আলটিমেটলি আমরা সেটা স্কিল হতে পারে যে আমাকে এখন খুব ভালো হচ্ছে ক্রিকেট খেলা শিখতেই হবে অথবা ফুটবল খেলা শিখতেই হবে, তাকে হচ্ছে সে তখন ব্রেন সেই অনুযায়ী কাজ করে। অথবা কেউ বলে যে আচ্ছা আমি এখন হিমালয়ে উঠবই, তাকে তখন যে মাসলের যেই ওর স্ট্রেংথটা রাখতে হবে, মাসল স্ট্রেংথ করতে হবে, সে মাসলের জন্য যে কানেকশন তার ব্রেনের সাথে থাকবে, সে সেই অনুযায়ী কাজ করতে থাকবে। তো আমাদের সবারই হাত পাও আছে, কিন্তু আমরা সবাই ওই হিমালয় পর্বতে ওঠার মতো আমাদের হচ্ছে মাসল স্ট্রেংথটা নাই। এটা কিন্তু তারা যে এক্সারসাইজ করে ফুড খায় হয়ে যাচ্ছে তা কিন্তু না। এটা হচ্ছে ব্রেনের সাথে তার কোঅর্ডিনেশন এমন ভাবে থাকে যে ব্রেন তখন আরো নাইসলি ওই হাতে পায়ের সাথে তার কোঅর্ডিনেশন গুলোর কন্ট্রোলে নিয়ে আসে। এই স্কিলটা তখন তাকে দেয়, এবং এটাও কিন্তু একটা মেমোরির অংশ। ব্রেন মনে রাখে যে আমার পা এখানে খুবই থাকতে হবে, কি বলে ইনফরমেশন গুলো, আমার পায়ের ইনফরমেশন গুলো একদম প্রিসাইজ থাকতে হবে। যে বাস্কেটবল খেলে তার হাতের ইনফরমেশন গুলো ব্রেন খুব ভালো মতো জানে, সেই অনুযায়ী প্রিসাইজলি সে কাজগুলো করে। এখন আমরা একটা হিউম্যানের যখন আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো, হিউম্যানের বিহেভিয়ার দেখে আলটিমেটলি কি করতে পারবো, সেটাকে আমরা যখন মেশিন লার্নিং এ রূপান্তর করতে যাই অথবা নলেজ বেসে কোনো একটা পার্টিকুলার রোবটে আমরা ধরেন বিখ্যাত কুক বানাবো, রোবট সে শেফ হবে একজন, তো তখন কিভাবে একটা হিউম্যান যেভাবে ডিসিশন নিতে পারে, যেভাবে কাজ করে, সেই জিনিসটাকে আমরা যদি রেপ্লিকা সাকসেসফুলি করতে পারি, সে যত রকমের কমপ্লেক্স ডিসিশন নেয়
ওইটা যদি করতে পারি দেন উইল বি সাকসেসফুল। এই কারণে ফার্স্ট অফ অল হিউম্যানের বিহেভিয়ার, হিউম্যানের ইন্টারনাল সমস্ত অ্যাক্টিভিটিস গুলোকে আমাদের খুব কড়াভাবে এই জিনিসগুলোকে হচ্ছে মনিটর করতে হয়। দেন উই উইল বি সাকসেসফুল ইন সিমুলেটিং এন্ড মডেলিং টু কম্পিউটেশনস লেভেল। এছাড়া এটা পসিবল না। তো আমি একটা পোর্শন পর্যন্ত আসছি, আমার আরেকটা পোর্শন পড়ানো বাকি আছে। এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলে ফেলেন। কারো কোনো কোশ্চেন নাই মেমোরি নিয়ে? এখন যদি কেউ আমার বলেন যে ম্যাডাম পরীক্ষা তো অনেক পরে, 20 তারিখে পরীক্ষা অগাস্টের, তো আমি ভুলে গেছি যা যা পড়ছিলাম, তখন কিন্তু আমি এই যে এই স্লাইডটা আবার ধরায় দিব আপনাদের হাতে, যে দেখেন কি বলছে। ওকে, ভুলে যাওয়া মানেই হচ্ছে আপনি গুরুত্বটা দেন নাই, তাই ভুলে গেছেন। ওকে, তো নেক্সট টাইম থেকে। জি স্বর্ণা? ওকে ম্যাম, বললাম। ওকে, আচ্ছা, তো তাহলে আমি পরের স্লাইডটাতে যাচ্ছি। এটার সাথে রিলেভেন্ট যে স্লাইডটা এখানে আছে সেই স্লাইডটাতে আমি যাই। সেটা হচ্ছে এই যে ফাইলোজেনেটিক ট্রি দেখতে পাচ্ছেন কি? আই থিংক ইউ ক্যান সি। দেখতে পাচ্ছি। তা আমি এখানে এই ম্যাথটা আজকে আমি করব। ওকে, ইয়া, থ্যাংক ইউ। সো এই ম্যাথটা করব, এটা হচ্ছে ফাইলোজেনেটিক, আমরা যে মেমোরিটা নিয়ে কাজ করলাম কিছুক্ষণ আগে, থিওরিটা পড়লাম, এটার ম্যাথের অংশটা এখন করব। তো এই ফাইলোজেনেটিক ট্রি তৈরি করার জন্য আমরা এই অ্যালগরিদমটা ইউজ করতেছি, সংক্ষেপে এই অ্যালগরিদমটা UPGMA, এই অ্যালগরিদমটা ইউজ করছি। এবং এই ফাইলোজেনেটিক ট্রিটা তৈরি করা হয়, আমরা তো ফাইলোজেনেটিক মেমোরি কিন্তু পড়লাম, যেটা আমরা ওই যে পাখি সম্পর্কিত যা যা তথ্য দিছি, এই জিনিসটাকে আমরা হচ্ছে এখন ট্রিতে আমরা রূপান্তর করবো। কিভাবে এটা করে? সো এইখানে ইভলিউশনারি রিলেশনশিপটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে বা ট্রি এর মাধ্যমে যদি দেখানো চেষ্টা করি, সেক্ষেত্রে এটাকে আমরা ফাইলোজেনেটিক ট্রি বলি। আর এই যে ডান পাশে যে অত্যন্ত তুচ্ছ একটা ছবি দেখতেছেন, একদম ছাড়া ছাড়া লেখা, এখানে আই থিংক লেখছে একটা ছাড়া ছাড়া, এই লেখাটা একটা বিখ্যাত মানুষের, যে কিনা সবার আগে এই ফাইলোজেনেটিক ট্রি এর মানে ইভালুয়েশন থেকে কিভাবে হচ্ছে বিভিন্ন ইভালুয়েশনারি হচ্ছে স্পিসিসের বিষয়টা আসতেছে, সে এই বিষয়টাকে নিয়ে আসছে। এটা হাতের লেখা হচ্ছে হলো ডারউইনের, যে কিনা সবার আগে এই জিনিসটাকে ফাইলোজেনেটিক ট্রি এর কনসেপ্টটাকে নিয়ে আসছে ফার্স্টে। তো উনি হচ্ছে আমার ভার্সিটির বড় ভাই যদি বলেন। সে কেন বলি বড় ভাই, সে হচ্ছে ইউনিভার্সিটি অফ এডিনবার্গের একজন ছাত্র ছিল মেডিকেল সায়েন্সের। তো সেই অবস্থায় ওনার সে বিখ্যাত বইটা পরবর্তীতে আসে, যেখান থেকে এখনকার ইভলিউশনারি অ্যালগরিদম আমরা যেটা পড়তেছি সেটা জন্ম দিছে, জেনেটিক অ্যালগরিদম যেটা পড়ছি সেটা জন্ম দিছে, এবং পরবর্তী অ্যাপ্লিকেশনস গুলো আমি বলতেছি কিভাবে আসতেছে। তো লুক, এই যে এই ট্রিটা খেয়াল করে দেখেন, এইটা হইতেছে এই যে এই বাম সাইডে যে পাখিটা আছে, এটা হইতেছে মানে সবচেয়ে অ্যানসেস্টর আর কি। অ্যানসেস্টরের বাংলা কি? অ্যানসেস্টরের বাংলা জানেন কি? অনুজ না অগ্রজ? পূর্বসূরি, তাই না? পূর্বসূরি, হ্যাঁ পূর্বসূরি। তো এ হচ্ছে একদম মানে প্রপিতা প্রপিতামহ, তার থেকে আসছে হচ্ছে এটা, যেটা হচ্ছে এই যে আস্তে 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 খেয়াল করতেছে নিশ্চয়ই, কালার চেঞ্জ হয়েছে, কোনোটা ঠোঁটের ইটা ওই যে মুখের যেটা অংশ এটা একটু শার্প ছিল, কোনোটা আবার চেঞ্জ হয়েছে কালারটা, কোনোটাতে হচ্ছে চোখের মনিটা আবার একটু চেঞ্জ হয়েছে, কোনোটাতে হচ্ছে সম্পূর্ণ এটা একটু চোখার মতো হয়েছে, কোনোটাতে একদম ভোতা হয়ে আছে। সো এই যে চেঞ্জ গুলো টোটাল একটা ইভলিউশনের তারা দেখাইছে, এইটা এই ফাইলোজেনেটিক ট্রি এর মাধ্যমে দেখানো পসিবল, যে কিভাবে আস্তে আস্তে আসছে। সো কোনটা আগে আসছে কোনটা পরে আসছে, মানে কে কার প্যারেন্টস, কার গ্র্যান্ডসন, কে কার হচ্ছে গ্র্যান্ডসন বা গ্র্যান্ড পার্সনস, সেই সব জিনিসগুলোকে এখানে দেখানো সম্ভব। তো এটা একটা পাখির উদাহরণটা দিয়ে দেখাইছে, আর এর পিছনে যে অ্যালগরিদমটা আছে এইটা আমরা এখন পড়বো। সো লেটস স্টার্ট। এখানে আমি 6টা সিকোয়েন্স রাখছি। ওকে, 6টা সিকোয়েন্স ATCG-র, সেই বিখ্যাত ATCG-র আমাদের 6টা সিকোয়েন্স আছে, একটা A, একটা B, C, D, E, F। ওকে, 6টা সিকোয়েন্স রাখছি। অ্যাকর্ডিং টু দ্য ফাইলোজেনেটিক ট্রি এর অ্যালগরিদম কিভাবে সে বের করতেছে এই অংশটাকে, এই অংশটা আমরা জাস্ট এখন করব। তো খেয়াল করেন, এইটার ফার্স্ট স্টেপ হচ্ছে আমি এই 6টা সিকোয়েন্সকে একদম অ্যালাইন করব। প্রথম কথা হচ্ছে তুমি সিকোয়েন্সটারে অ্যালাইন করতে হবে।
সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আমি করতেছি। 6টারে অ্যালাইন মানে হচ্ছে প্রথম ডিজিটের সাথে সবগুলো প্রথমের ডিজিটের একদম অ্যালাইনে থাকবে। ওকে, দ্বিতীয় ডিজিট যেটা ছিল 6টা সিকোয়েন্সের সবগুলো দ্বিতীয় ডিজিট অ্যালাইনে থাকবে। থার্ড ডিজিট যেটা ছিল সবগুলো থার্ড ডিজিট অ্যালাইনে থাকবে। ফোর্থ যেগুলো ছিল ফোর্থ গুলো সিকোয়েন্সের ফোর্থ অ্যালাইনে থাকবে। এভাবে করে যতগুলো আছে সবগুলো অ্যালাইনমেন্ট হইবে। অ্যালাইনমেন্ট হওয়ার পরে এখন প্রথম দুইটার সাথে কম্পেয়ার করা হবে। এ আর বি এর সাথে কম্পেয়ার যদি আমি করি তাহলে এ আর বি এর সাথে কম্পেয়ার করলে ফার্স্টে আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফোর্থ নাম্বারের ডিজিট, এটা একটু খেয়াল করতে হবে, এটা একটা জি মিল আছে, এখানে জি মিল আছে, এখানে জি মিল আছে। এ আর বি এর সাথে আমি যদি কম্পেয়ার করি, আর বাকিগুলো সব অমিল। খেয়াল করছেন পজিশন ওয়াইজ এগুলো কিন্তু অমিল আছে, মানে ডিসিমিলারিটি আছে। শুধুমাত্র এই সিকোয়েন্সটা, এই ডিএনএ সিকোয়েন্সটা এটা মিল পাওয়া গেছে। আচ্ছা, এখন পরের কাজ হলো তাহলে এইভাবে করে আমি এর সাথে বি এর একবার কম্পেয়ার করলাম, এর সাথে সি এর কম্পেয়ার করলাম, এর সাথে ডি এর কম্পেয়ার করলাম, এর সাথে এফ, এর সাথে ই কম্পেয়ার করলাম। একইভাবে বি এর সাথে সি, বি এর সাথে এ, বি এর সাথে ডি, ই, এফ কম্পেয়ার করলাম। এভাবে করে প্রত্যেকের সাথে আমি সিকোয়েন্স অনুযায়ী অ্যালাইনমেন্ট অনুযায়ী কম্পেয়ার করলাম। তা আমার একটা টেবিলের দরকার পড়বে। তা আমি কি করলাম, আচ্ছা আমি একটা টেবিল বানানো তৈরি করলাম। এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সের টেবিলটা তৈরি করছি। ওকে, কেউ না বুঝলে অবশ্যই আমাকে বলবেন। ম্যাট্রিক্সের টেবিলটা তৈরি করছি। এখানে আছে রো ওয়াইজ বরাবর আছে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ। ওকে, তো এখন এর সাথে বি এর যখন আমি কম্পেয়ার করব, এর সাথে বি, খেয়াল করে দেখেন, এর সাথে বি এর যখন কম্পেয়ার করতেছি সেই সময় বের করব কি কয়টা অমিল আছে তাদের মধ্যে। তো খেয়াল করলাম এই একটা ডিজিটে অমিল আছে, দুইটা অমিল আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা অমিল আছে, 6, 7, 8, 9। আর এই চারটা হইতেছে এরা হলো মিল, জি এটা মিলে গেছে, এগুলো হলো মিল। তাহলে 9টা অমিল তাদের মধ্যে আছে, 9 ডিফারেন্সেস আছে কাদের মধ্যে, এ থেকে জি এর বি এর মধ্যে 9টা অমিল আছে। তো এখানে এ থেকে বি এর মধ্যে বসাইলাম কত, 9। এতটুকু বুঝছেন? মানে আমরা কি ওই ডিএনএ সিকোয়েন্স নিচ্ছি? হ্যাঁ ডিএনএ সিকোয়েন্স নিচ্ছি। ওকে, হ্যাঁ এটা ডিএনএ সিকোয়েন্স হতে পারে, এটা 1 2 3 4 এনিথিং হতে পারে। আগে হচ্ছে বিষয়টা বুঝছেন, কনসেপ্টটা বুঝলেই। হ্যাঁ এটিসিজি দিয়েই বুঝাচ্ছি, এটা ডিএনএ সিকোয়েন্সের মেইনই দিয়ে নিউট্রিয়েন্টস দিয়েই বুঝাচ্ছি, কিন্তু অমিলটাকে আমরা কিন্তু বসাইতেছি, মিলটাকে না, ডিফারেন্সটারে বসাইতেছি। খেয়াল করছেন কি? জি ম্যাডাম। আচ্ছা, বুঝেন নাই কারা কারা? এই অংশটা খুব ইম্পর্টেন্ট। বুঝেন নাই কারা, একটু বলতে হবে। ম্যাম বুঝি নাই। বুঝছেন? ভেরি নাইস। আচ্ছা তাহলে আমাকে বুঝি নাই ম্যাম, যদি রিভিউ আরেকবার করেন বলতে তাহলে পারবো বেটার তো? হলো। ওকে, এখানে 9 কিভাবে আসলো? রেসপন্স করতে হবে, নাহলে তো বুঝবো না। অনলাইনে ক্লাস এগুলো প্রবলেম, রেসপন্সটা করতে হবে। 9 কিভাবে আসলো? এটা বলছি যেগুলো ডিফারেন্স ম্যাডাম এটা হচ্ছে এ এর সাথে সি, এটা হচ্ছে মিলে নাই। টি এর সাথে এর সাথে হ্যাঁ এর সাথে জি মিলে টি নাই। এর সাথে সি কি মিলছে? হ্যাঁ ম্যাডাম। যারা বুঝেন নাই তারা রেসপন্স করেন। টি এর সাথে সি কি মিলছে? না, টি সি কি মিল? না, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জেনোটাইপ। সি এর সাথে জি কি মিল? না। জি এর সাথে জি মিল? ইয়েস, এটা মিল, সো সে আলাদা। এইটা মিল আলাদা, এটাও মিল আলাদা। টোটাল 12টার মধ্যে অমিল হইতেছে কয়টাতে? যারা বুঝেন নাই রেসপন্স করেন। 9টাতে। 9টাতে। তো এইখানে এ থেকে বি এর মধ্যে আমি ডিফারেন্সটা কত বসাইলাম? 9। এখন বুঝছেন? 9। ওকে, এখন আমাকে তাহলে বলেন এর থেকে আমি যদি এর সাথে এখন পরে আসতেছে সি, এই যে এইটা এইখানে কত বসবে? এই জায়গাটায় কত বসবে? এ থেকে সি এ কত বসবে? 1 1 কি বসাবেন? যারা বুঝেন নাই তারা আনসার করেন। কত বসবে? 2 বসবে। 2 বসবে। অমিল কিন্তু বসাচ্ছি। জি ম্যাম 2 বসবে ম্যাম। অমিল মানে সব অনেক মিল, তাই না? তাদের মধ্যে এ থেকে সি এর সাথে অনেক মিল। আচ্ছা 10টা তাইলে এখানে 10টাই মিল, অমিল আছে শুধুমাত্র 2টাতে। সো 2 বসলো। হ্যাঁ 2 বসলো। একইভাবে এ থেকে ডি পারা যাবে না? জি ম্যাডাম। হবে। হ্যাঁ এখনো বুঝেন নাই কারা? বলেন বলেন বলেন। আমার কাছে একটু কনফিউশন লাগছে। হ্যাঁ। সি তে 2টা একটু আমি প্রথমটা বুঝেছি যে এখানে এ সি এর সাথে কম্পেয়ার করেন, এর সাথে সি, এটা এর সাথে সি এর দিকে যাইতেছে না?
এ থেকে সি এর দিকে যাচ্ছে না, এটা ম্যাট্রিক্সের টেবিলটার দিকে তাকান। জি ম্যাম, এ থেকে সি এর দিকে যাচ্ছে। হ্যাঁ, এ থেকে তো সি, তাই না? তো এ আর সি আমরা এখন খুঁজবো, অমিল কয়টা আছে এটা খুঁজবো। তো অমিল কয়টা আছে এটা বের করেন। এ আর সি, এ সিকোয়েন্স সি সিকোয়েন্স, কয়টা সিকোয়েন্সের মধ্যে কয়টা স্ট্রিমে অমিল আছে? চোখের দিয়ে স্ক্যান করে এটা পাওয়া যায়। অমিল কয়টা আছে? 10টাই মিল আছে। অমিল কয়টা আছে? যে বুঝেন নাই সে উত্তর করেন। ম্যাম, এটা কি আমরা ফার্স্টের যে উপরে যে একটা স্ট্রিংটা আছে ওইটার সাথে মিলাচ্ছি? এর সাথে এর কোনটা আছে? এর সিকোয়েন্স কোনটা? এ টি সি, এইটা। এই যে এটা দেখেন, এটা তো এর সিকোয়েন্স, এটা তাই না? এটা এর সিকোয়েন্স। অ্যালাইনমেন্ট যে বুঝেন নাই, ইফতেখার, অ্যালাইনমেন্ট কিছুই না, প্রত্যেকটা বিটওয়াইজ ভাবে জাস্ট বসায় দেওয়া। এটা বি এর সিকোয়েন্স, এটা সি এর সিকোয়েন্স, এই যে দেওয়া আছে। এটা এক একটা ধরেন, এটা আমি 1 2 3 4 নাম দিতে পারি, এটা তারা নাম দিছে এ বি সি ডি ই এফ। এটার সাথে মানে এটা জাস্ট নাম দেওয়া। ওকে, সিকোয়েন্সের নাম আমি ধরলাম এটা হইলো ডেঙ্গু 1, এটা ধরলাম ডেঙ্গু 2, এটা ধরলাম ডেঙ্গু 3, এটা ডেঙ্গু 4, ডেঙ্গু 5, ডেঙ্গু 6। ওকে, এখন 6 ধরনের ডেঙ্গু আছে সবগুলো। এটা ডিএনএ সিকোয়েন্সটা পাইছি, 6টা সিকোয়েন্স পাইছি। এখন অ্যালাইনমেন্ট ইফতেখার, প্রত্যেকটা এই যে যেমন এক নাম্বারে যতগুলো আছে এটা একের সাথে কম্পেয়ার হবে। এটা 2 এর ডিজিট যতগুলো আছে এটা সবগুলো 2 এর সাথে কম্পেয়ার হবে। এটা 3 এর সাথে যেগুলো আছে 3 নাম্বারের পজিশনে সবগুলো একসাথে 3 এর মধ্যে 3 নিছে, এটারই অ্যালাইনমেন্ট বলা হচ্ছে। আর কিছু, এটা 4, এটা 5, এভাবে করে প্রত্যেকটা মানে হইতেছে বসানো হয়েছে। আর এটারই অ্যালাইন বলা হচ্ছে। সেম থাকবে সবগুলার? সেম থাকলে সেম না থাকলে যতটুকু পর্যন্ত সেম না থাকলে কাটতে হবে। এটা একটা পার্টিকুলার সিকোয়েন্স। সাধারণত কি আমাদের ডিএনএ সিকোয়েন্স এত লম্বা যে পুরো পৃথিবীরে আপনি 72 বার এটাকে ডিএনএ সিকোয়েন্স দিয়ে মুড়ায় দিতে পারবেন। তো ওইটা কি সম্ভব, এত বড় ডিএনএ সিকোয়েন্স নিয়ে হিউম্যানের কাজ করা? না না, একটা যদি মানে কোয়ান্টাম কম্পিউটিংও যদি কয়েকবার করে আসে, কয়েক কোটি যদি আমি কম্পিউটার নিয়েও কোয়ান্টাম কম্পিউটিং নিয়েও কাজ করি, তাহলেও কয়েকশো বছর লেগে যাবে ওইটা বাইর করতে, কোন একটা মিল অমিল খুঁজে বাইর করতে। তো তখন আমরা কি করি? তখন আমরা যেটা করি, একটা পার্টিকুলার অংশরে নিয়ে আমরা কাজ করি, মানে কেটে নিয়ে আসি যে আচ্ছা ধরলাম একটা ডিজিজ আছে, এরকম একটা লোকের, ক্যান্সার রোগীর একটা ডিএনএ সিকোয়েন্স আমরা নিলাম, ধরলাম প্রথম 10,000 সিকোয়েন্স নিলাম। আর যে কিনা হইতেছে ক্যান্সার টাইপ 2 আছে, তার সেটা নিলাম স্টেজ 4 এর, তারও 10,000 সিকোয়েন্স, প্রথম 10,000 সিকোয়েন্স নিলাম। এখন এটারে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটারে বসাইলাম। এখন বুঝছেন কিনা বলেন? জি ম্যাম, বুঝতে পারছি। ইফতেখার আনসার করতে হবে, ইফতেখার বলে চলে গেলে তো হবে না, বুঝি নেই, এটা বলতে হবে। ম্যাম বুঝছি এখন। ম্যাম নেটওয়ার্কের সমস্যা। ওকে, আর যে বুঝেন নাই যে কিভাবে হইলো, ডিফারেন্সটা বাইর করলো, তার কি অবস্থা? জি ম্যাম, বুঝতে পেরেছি। এখন বলেন যে এ থেকে সি এর মধ্যে অমিল 2টা ছিল, কিভাবে, কোন 2টা অমিল? এর পরে টি আছে আর সি তে এর পরে এ আছে, এই একটা অমিল। আর একটা হচ্ছে গিয়ে জি এর পরে সি আছে, আর এতে হচ্ছে জি এর পরে জি আছে। অমিল, এই যে এই 2টা এখানে আর এই 2টা হইতেছে, এই 2টা অমিল ছিল, আর বাকি সব কিন্তু মিল। তো এখানে অমিল গুলো আমরা কিন্তু বসাইতেছি। এটার মেইন কাজ হচ্ছে অ্যালগরিদমের, তুমি অমিল নিয়ে কাজ করবা, মিলের বিষয় তোমার দরকার নাই। ওকে, তো এখানে মেইন বিষয় হচ্ছে হলো ডিফারেন্স বাইর করা, ডিসিমিলারিটি বাইর করা। তো এখানে অমিলটা বসাইলাম, এভাবে করে বাকিগুলো বসানো যাবে না? জি ম্যাম, যাবে কিনা রেসপন্স করতে হবে। আর এইখানে যে ডায়াগোনালের পর থেকে এটাকে দেখেন, এটাকে শেডেড করে দেওয়া হয়েছে। শেডেড করা হয়েছে কেন? শেডেড করা হয়েছে এইগুলো যা একই মান আসবে, সো এগুলো দরকার নাই, এগুলো ইনঅ্যাক্টিভ। ওকে, এগুলো সব ইনঅ্যাক্টিভ, কিন্তু শুধু এই ডায়াগোনালের এই পার্টটা যেটা হচ্ছে হোয়াইট কালার করা, এটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট। ওকে, তো এগুলো যদি আমি সবগুলো বসাই, তাহলে এই যে দেখেন এখানে 2 বসাইছে, রাইট? 2 ছিল। করে তারা কি করছে, সবগুলোর মধ্যে এভাবে করে অমিলগুলো নিয়ে বসাইছে। সেটা এটা বুঝছেন কিনা আগে সেটা বলেন। বুঝতে পেরেছি। হোয়াইট কালার ছাড়া যেগুলা, এগুলা কিভাবে
কিভাবে ম্যাম বুঝতে পারছি ma'am। হোয়াইট কিভাবে কালার এগুলা ছাড়া এগুলা, হ্যাঁ যে বক্সগুলা হ্যাঁ। যেগুলো আমরা অমিলগুলো তো বসালাম, আর যেমন সাপোজ এ থেকে এ এ এটা কোনো থেকে এ তো আর কি, কম্পেয়ার নাই, এটা তো সবগুলাই মিল, ওর সাথে কি ওরে আপনি করতেছেন, বি মানে ধরেন থেকে আপনার সাথে এ, আপনারে তুলনা করতেছে, আচ্ছা। এ থেকে এর মধ্যে তো কিছু না, আপনি তো ওইটাই আপনি, ওটার মধ্যে তো আর অমিল পাবে না, দুইটা তো সেম জিনিস, জি বুঝছেন না? সো এই কারণে এই ডায়াগোনাল মানে বুঝছেন তো, ম্যাট্রিক্সের ডায়াগোনাল, এই যে এটারে বলতেছে ম্যাট্রিক্সের ডায়াগোনাল, এই ডায়াগোনালের মান ছাড়া এই বাকি যেগুলো আছে, এই যে এই অংশগুলো যেগুলো আছে, এই সবগুলো এইখানে যে মানটা আসবে এখানেও তাই মান আসবে, তাই আমরা রিপিট করি না, অ্যালগরিদম চায় যে এটারে অপটিমাম করে ফেলার, তো একটা অংশ করলেই আরেকটা অংশ পেয়ে ম্যাডাম যাবে, সি সো দরকার নেই। থেকে এ যেটা সি রো যেটা আছে, সি সি রো যেটা আছে, যেমন হ্যাঁ এটা সি থেকে এ তো ইয়ে করা যাবে, সি থেকে এ তো করছি একবার, এই যে সি হ্যাঁ, থেকে এ থেকে এর C যদি করছি। দূরত্ব চাই কত, দুই দুই। পাইছিলাম না, জি হ্যাঁ এখন আসি সি থেকে ডি তে পাওয়ার জন্য, ওইগুলো পাই গেছি, দেখবেন সবগুলো আছে ম্যাট্রিক্সের, মানে ক্যারিশমাটাই এটা, আপনি যে কোনো জায়গা, যেটা যে কোনো থেকে যে কোনো আপনার হাবে পৌঁছাইতে পারবেন, ইউ ক্যান সুইচ এন্ড টগল, সুইচ করতে পারবেন, সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। আমি কি আগাবো নাকি আরো কিছু কোশ্চেন আছে? ম্যাডাম আগান। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমি হচ্ছে টেবিলটা পাইলাম, এখন এই টেবিলে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান কোনটা, উত্তর দেন। 2 ম্যাডাম। দুই কয়বার আছে? 2 বার। দুইবার আছে, কার কার সাথে আছে? এই আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ এর সি এর সাথে ম্যাডাম, আর এটা হচ্ছে বি আর ই এর সাথে। এর সাথে, তার মানে হইতেছে এ সি এর মধ্যে একটা আমি পাইছি, এই জায়গাটায় আমি একটা সবচেয়ে ক্ষুদ্রতম মান পাইছি, আর এই জায়গাটাতে আমি একটা ক্ষুদ্রতম মান পাইছিলাম, তাই না? জি এই ম্যাডাম। দুইটা পাইছি, তার মানে এইখানে এর সাথে সি এর আর বি এর সাথে ই ই এর হইতেছে সবচেয়ে তারা কাছাকাছি অবস্থায় আছে। এখন সে যেটা করছে এখানে একটা সাব ট্রি তৈরি করতেছে, খেয়াল করেন, সাব ট্রি মানে ট্রি তো তৈরি করতে হবে, এইখানে এই অংশটাতে এ থেকে সি এর মধ্যে পাইছিলাম সবচেয়ে বেশি, মানে সবচেয়ে কম অমিল যেটাকে আমরা বলি, সবচেয়ে কম অমিল বি এর থেকে ই এর মধ্যে আছে, তো ওরা কি, ওরা হইতেছে সিবলিংস মানে ভাই বোন। ট্রি এর কনসেপ্ট আমার মনে হয় সবাই জানেন, তো আমি কিন্তু এই ট্রি এর কনসেপ্টে যাচ্ছি না, এগুলো সবাই প্রিলিমিনারি কোর্স করে আসছে। তো সিবলিংস মানে বুঝতে পারছেন তো, সিবলিংস কি বলে? সিবলিংস মানে হচ্ছে একই জেনারেশনের, তারা সেম জেনারেশনের, প্যারেন্টের তাই না? সেম জেনারেশন, এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? আচ্ছা, তাহলে একটা সাব ট্রি আমি তৈরি করে এখানে রাখলাম, দুইটা সাব ট্রি আসলে হয়েছে, এখানে একটাও আসতে পারে একাধিকও আসতে পারে, আমি দুইটা একদম স্মলেস্ট নাম্বার পাইছি করে দিচ্ছি। পরেরটাতে যাই, পরের স্টেপে, তো এই যে এটা হচ্ছে তারপরের স্টেপ, এই যে এটা এখানে আসতেছে, এখানে দেখেন প্রথমে এ থেকে সি আমরা যেটা নিছি, এখন এটাকে কম্বাইন করতেছি, বাইন্ডিং করতেছি, বুঝছেন, ছোট করে নিয়ে আসতেছি টেবিলটারে, ধীরে 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 টেবিলটা ছোট হবে। তো প্রথমে এ সি নিয়ে আসলাম, বাকি রইল বি ডি ই এফ, রো ওয়াইজ আমি যদি দেখি এ সি নিয়ে আসলাম, বাকি রইল বি ডি, তো এ সি বি ডি ই এফ। ওকে, তো এখন আমার কথা হচ্ছে এই অংশটাতে কত মান বসবে, কিভাবে বাইর করব, এইখানে কত বসতেছে, তো এসি থেকে বি এর দূরত্ব কত, এসি থেকে বি এর দূরত্ব যখন বার করব তখন আমাকে ব্রেকডাউন করে বের করতে হবে, কিরকম? প্রথমে এ থেকে বি এর দূরত্ব বাইর করব, সি থেকে বি এর দূরত্ব বাইর করব, যে দূরত্বটা পাবো সেটাকে ভাগ দিব কত, 2 দিয়ে ভাগ দিলে মানে এভারেজ করব, করলে যা আসবে সেটাই হইতেছে তাদের এভারেজ দূরত্ব। আচ্ছা, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? এ থেকে বি এর দূরত্ব পাইছিলাম কত, 9, তাই না? রেসপন্স করতে হবে, না বুঝলে বলবেন যে বুঝি নাই। আর সি থেকে বি এর দূরত্ব কত? সি থেকে বি এর দূরত্ব 9, তো 9 আর 9 যোগ করেন কত হয়? 9 হবে। 18, নাই 9 যোগ করলে 9 হবে, মানে আমি এভারেজের কথা। হ্যাঁ এভারেজ। আচ্ছা,
আচ্ছা 18 হইলো, 18 রে এখন কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব, কারণ আমি দুইটা সংখ্যা যোগ করছিলাম করছি দেখে, এটার যখন আমি এভারেজ বাইর করতে চাইবো গড়, তখন আমার 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে বসতেছে কত? 9। আচ্ছা সরি, আমার এই লেখার এর জন্য সরি, এখানে 9 বসতেছে। ওকে, এই যে এই জায়গাটায় এখানে 9 দেখাইছে, 9 বসছে এখানে 9। আচ্ছা এখন পরেরটাতে আসি, এ থেকে ডি এর, এসি থেকে ডি এর, সরি এ থেকে না, এসি থেকে ডি এর এই জায়গাটায় কত বসবে? এ থেকে ডি এর দূরত্ব 4 আর সি এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 4 5 আর 4.5 ম্যাডাম। ও ঠিক আছে। আর সি থেকে ডি এর দূরত্ব কত? 5 সি থেকে ডি 5 5। তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 4.5। তো বসলো 4.5, রাইট? জি ম্যাম। বুঝছেন কিনা? আগে বলেন বুঝছেন? ম্যাম এইটা আমি বুঝি না একটু। ইমতিয়াজ বুঝেন নাই? না মিস। এসি এক করা হচ্ছে, এই জিনিসটা বুঝি না। এসি এক করা হচ্ছে কোন কোথা থেকে ডিসিশনটা নিলাম? এসি যে এক সিবলিং এর কারণে। সিবলিংস এর কারণে, হ্যাঁ মাত্র সিবলিংস এর কারণে এসি কে নিছি, বিই কে তখনও নেই নাই, কিন্তু খেয়াল করেন শুধু এসি কে নেওয়া হয়েছে। ইমতিয়াজ এখন প্লিজ ফলো মি। এখন এসি কে নিলাম, এসি রইলো, এসি নিজেই এখন একটা নোট। ওকে, এটাকে যেটা বলতেছে এসি নিজে একটা নোট, একটা, যেহেতু ওরা একই সমগোত্রীয়, ওটা পায়ে গেছি আমরা। ধরেন ডেঙ্গু 1 আর ডেঙ্গু 2 হইতেছে একই মায়ের থেকে আসছে, পায়ে গেছি। এখন খুঁজতেছি ওর মা কে, বুঝতেছেন কি? তো এসি এখন একজন একটা এন্টিটি এসি, তো এসি কে রাখা হয়েছে, এসি কে রাখা হয়েছে। এখন এসির সাথে বি এর দূরত্ব বের করব। এসির সাথে যখন বি এর দূরত্ব বের করব, তখন বের করার জন্য ওয়েটা কি, অ্যালগরিদমের মার্কটা এই জায়গাতেই। এসির সাথে বি এর দূরত্ব বের করার জন্য আলাদা আলাদা করে বের করতে হবে যে এর থেকে বি এর দূরত্ব কত, সি থেকে বি এর দূরত্ব কত। এর থেকে বি এর দূরত্ব পাইছিলাম 9, সি এর থেকে বি এর দূরত্ব পাইছিলাম 9। 9 আর 9 যোগ করলে 18 হয়, গড় করলে পরে হবে হচ্ছে 9। এই কারণে এইখানে 9 বসছে। বুঝছেন কিনা? জি ম্যাম। বুঝতে পারছি ম্যাম। ইমতিয়াজ জি মিস বুঝছি। শিওর? শিওর। 4.5 কেমনে হয়েছে বলেন? 4.5 হয়েছে কারণ আমি এদিকে এসি থেকে আমি ডি এর দূরত্ব বের করছি। তখন হচ্ছে কিভাবে বের করলেন? বের করছি কারণ এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 4 আর সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 5, দুইটা যোগ করলে হচ্ছে 9, আবার এভারেজ করলে হচ্ছে 4.5। সো এসি থেকে ডি এর ডিসটেন্স হচ্ছে 4.5। সো 4.5 ইজ রাইট। আচ্ছা, তো এইভাবে করে এটা টোটালটা ফিল আপ করা যাবে না? ফিল আপ হইলো, এটা কিন্তু পরের স্টেজ, এগুলা কিন্তু বসে বসায় বসায় বা এভারেজ করে করে প্রত্যেকটা ফিল আপ করছি। এখনো কিন্তু এসি এটা রইলো এখন এই পর্যায়ে। তারপরে স্টেজ হচ্ছে এইটা, এখানে কি অ্যাড হইছে বলেন তো? ওখানে বিই অ্যাড হইছে ম্যাডাম। বিই অ্যাড হইছে, এক্স্যাক্টলি। তো বিই যখন আমরা এখানে অ্যাড করছি, বিই তারা হইতেছে কোত্থেকে বিই পাইছি, কারণ বিই আলাদা একটা সাবট্রি ছিল, তাই না? জি ম্যাম। এই কারণে এই বিই রে নিয়ে আসা হয়েছে, তারপরে স্টেপে ওরে কল করা হয়েছে যে তুমি আসবা, তো বিই নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখন ঠিক একই ভাবে সেম প্রসিডিওর আমরা দূরত্ব গুলা বাইর করবো। দূরত্ব বের করার জন্য কোন দিকে তাকাবো? দূরত্ব বের করার জন্য ঠিক তার আগের যে টেবিলটা তৈরি করে রাখছিলাম, মানে হইতেছে এই টেবিলটার দিকে তাকায় থাকবো যে এইখানে আমরা কি কি তৈরি করে রাখছি, কোন কোন মানগুলো আমরা তৈরি করছি। মানগুলো তো আমার ধরেন তৈরি হয়ে আছে, সেখান থেকে দূরত্ব দিয়ে এই জায়গাটায় সিম্পল বসায় দিলাম, বি থেকে সব মান বসাইলাম। এখন আমাকে বলেন, এখন তো একটা টেবিল তৈরি হয়েছে, আরেকটা টেবিল, এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান কোনটা এবং কার সাথে কার? 4.5 কার সাথে কার? ম্যাডাম এসির সাথে এসির সাথে ডি এর, তার মানে এসি একটাই ছিল তাই না? সাবট্রি ছিল, একটা ছিল এ, সি ছিল। এখন যেটা পাইছি সে বলতেছে এসির সাথে ডি এর এই কম, তার মানে আমি ডি নিয়ে আসলাম এবং এই ডিটা হচ্ছে তার সাথে কানেক্টেড থাকবে। বুঝতে পারছেন কিনা? কানেক্টেড হইলো। এখন বলেন যে ও এসি এর কাজিন কে? ডি। এসি এর কাজিন কিন্তু ডি, রাইট? এসি এর কাজিন হইতেছে ডি। আচ্ছা,
তাহলে যাই পরেরটাতে। তো ওরা ঠিক এই জিনিসটাকে এখানে নিয়ে আসছে, এসির কাজিন নিয়ে আসছে যে ও হইতেছে ডিস্টেন্ট কাজিন কিন্তু তার distant cousin। এখন জি জি ম্যাম একটা প্রশ্ন ছিল আগের স্লাইডে, এটা ম্যাম কেন আমরা ক্যালকুলেশন করলাম না, মানে এসিটাই তে বসাই দিলাম। কি ক্যালকুলেশন করি নাই? এসি আমরা করলাম না, সবগুলা বের করলাম এভারেজটা, তারপর ইটা এভারেজটা বের করলাম না। বিই কেন করলাম না? জি ম্যাম বিই করছি, বিটা এখানে দেখাই নাই, একই জিনিস। একই ভাবে বিটাও করছি এখানে, যে এখানে করা হয়েছে। হ্যাঁ, এটা জাস্ট একই জিনিস, এই কারণে রিপিটেশনস করি নাই, করা হয়েছে সেম জিনিস। এটা যেভাবে করছি একটা দিয়ে বুঝাইছি, এটাও একই জিনিস দিয়ে বোঝানো হয়েছে। ওকে, এখন জাস্ট হচ্ছে আমরা ট্রি এর দিকে আগায় যাচ্ছি, সো আমরা ফোকাস করতেছি ট্রি এর দিকে। এখন আর ক্যালকুলেশন তো একই জিনিস, দূরত্ব বাইর করব, যোগ করব, করে 2 দিয়ে ভাগ দেয়া, যা আসবে তাই। ক্ষুদ্রতম যেটা মান সেই মানটারে নিব, নিয়ে বাইর করব যে ওর ডিস্টেন্স কাজিন কারা কারা ছিল। তো এখন এসিডি কেন লিখছি, এটা হচ্ছে প্রশ্ন, এটা বুঝতেছেন কিনা? এখন এই এসিডি কেন লেখা হচ্ছে? আমি এটা তো ছাত্রী করে সাবট্রি করে ফেলছি। সো ওইটা একটা সাবট্রি রইছে 1 নম্বরে, আর এইটা একটা সাবট্রি রইছে 2 নম্বরে। সরি, বলেন কার কোশ্চেন করছিলেন? না, কোশ্চেন করতেছিলেন একটা। আচ্ছা, মনে হয় অন্য সাউন্ড আসলো। আচ্ছা, তো এসিডি এটা দেখেন, টেবিলটা যত বড় ছিল ফার্স্টের দিকে, টেবিলটা আস্তে 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 টেবিলটা ছোট হয়ে আসতেছে। এটা মেইন কাজ হচ্ছে একটা করে সাবট্রি তৈরি হবে, একটা করে ব্রাঞ্চ যুক্ত হবে, টেবিলটা ছোট হইতে থাকবে, ব্রাঞ্চ যুক্ত হবে, ছোট হইতে থাকবে। তো এখন এই টেবিলটা এখন করছে এসিডি বনাম বিই বনাম এফ, মানে এসিডি ভার্সেস বিই ভার্সেস এফ। 3টা জিনিস রইলো, 3টা এন্টিটির মধ্যে তুলনা করে আবার একই কাজ, একই প্রসিডিওর ফলো করা, অ্যালগরিদম সেম কাজ করবে, এবং আগের টেবিলটাকে ফলো করে এই মানগুলো পাইছে। এখন ডিসিশন নেওয়ার পালা। কি ম্যাডাম, ওই এ থেকে বি এর দূরত্ব, তারপর সি থেকে বি এর দূরত্ব, তারপর ডি থেকে বি এর দূরত্ব, তিনটা এভারেজ করে। এই যে এইটা, এই যে এইটা যেটা পাইছি, এইটা পাইছি হচ্ছে ঠিক তার ইমিডিয়েট এই টেবিলটা থেকে। খেয়াল করেন এই টেবিলটা, জি ম্যাডাম, এই টেবিলটা থেকে পাইছি। তখন কিন্তু আমি একদম ফার্স্টের টেবিলের দিকে তাকাবো না, এটা দরকার নাই তো আমার, এটা তো আমার হয়েই গেছে। এটাও দরকার নেই, এটাও তো আমি পেয়ে গেছি। এটাও দরকার নাই, এসিও দরকার নাই, এটাও পেয়ে গেছি। আমার দরকার হচ্ছে ঠিক তার ইমিডিয়েট আগের টেবিলটা কোনটা ছিল, ওর দিকে তাকাবো। তাকায় এসির সাথে, এই যে এসির সাথে এই ডি এর দূরত্ব একবার পাইলাম, এসিডি, রাইট? আর হইতেছে এসিডি এর সাথে বিই দূরত্বটা পাইলাম। সো এসিডি এর সাথে এই বিই দূরত্বটা নিব, হয়ে গেল কাজ। যোগ করব, করে এখানে বসাবো কত পিস, এভাবে আসবে। এখন আমাকে বলেন যে এর মধ্যে সবচেয়ে কম দূরত্ব কার, ক্ষুদ্রতম? কত কত? 7.5। তাহলে এখন ব্রাঞ্চ কিভাবে করব, কার সাথে কার অ্যাড হবে, ট্রি বানাবো কিভাবে? কিভাবে হচ্ছে এসিডি সাথে বি। আচ্ছা, তার মানে এখান থেকে আমি যদি শুরু করি, এটা এর সাথে আমি জয়েন করে দিলাম, তাই না? এখন হইতেছে দুইটা, মানে ডি হইতেছে তার কাছের কাজিন, তাই না? এসি এর কাছের কাজিন, আর বিই হইতেছে তার ডিস্টেন্স কাজিন, একই জেনারেশনের। ওকে, তাহলে এইটার সাথে আমি সাবট্রিটা তৈরি করে দিলাম। এখন লাস্ট কাজ বাকি আছে, কে বাকি আছে? এফ। তাহলে এফ কই থাকবে? এফটা বোঝাই যাচ্ছে যে ও হচ্ছে সবচেয়ে দূরে, মানে ডিস্টেন্স। হ্যাঁ, টোটালটার সাথে এফ থাকবে, টোটালটা অ্যাড হইলো। আমি এই অংশটাতে একটু দেখাইতে চাচ্ছি, এই টোটালটার সাথে এই এফটা জুড়ে দেওয়া হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই ডিস্টেন্স মেথডের নাম হইতেছে আনওয়েটেড পেয়ার। এটা অ্যারিথমেটিক মিন দিয়ে আমরা তৈরি করি। তো এইখানে আমরা যে ট্রিটা পাইলাম, ধরলাম এটার একটা ছিল, রুট ছিল এখানে। তো হাউএভার এই টোটাল ট্রিটা আপনাদের সামনে যেটা আছে, এটার মধ্যে আমি যদি এখন জিজ্ঞেস করি এর অ্যানচেস্টরটা কে, তাহলে কি উত্তর দিবেন? অ্যানচেস্টর এ ম্যাম। অ্যানচেস্টর বলতে ম্যাডাম পূর্ব। আচ্ছা আচ্ছা, অ্যানচেস্টর মানে এফ ম্যাডাম, পূর্ব। হ্যাঁ,
এফ 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 রাইট এক্স্যাক্টলি অ্যানচেস্টার হইতেছে এফ, তার মানে এইটা স্পিসিসে সবার আগে এফ আসছিল, তার থেকে আসছে হলো এই যে এই দুইটা, এই যে প্রথমে আসছে তো সে এফ আসছে সবার আগে, এফ আসছে এই সোর্স পয়েন্ট থেকে আবার দুইটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এটা আর এটা, তারপরে এই দুইটা থেকে আবার আসছে এইটা, এটা আসছে, তারপরে ও থেকে একদম রিসেন্ট জেনারেশন আসছে এসি, এই এটা হইতেছে আগের জেনারেশন। সো এইভাবে আমাদের এই যে ইভলিউশনারি যে প্রসেসটাকে তারা দেখাইতে পারতেছে। তো এরপরেও আমার পড়ানো শেষ, এরপরেও যদি কেউ না বুঝেন তাহলে আমি যেখান থেকে এই স্লাইডের কন্টেন্ট গুলো নিছি সেটা আমি শেয়ার করতেছি, একটা মিনিট দাঁড়ান। ম্যাডাম এই স্লাইডটা আমরা পাবো না? হ্যাঁ স্লাইড পাবেন। সো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনটা, এখানে এই স্ক্রিনের আমি হচ্ছে এই ফাইলোজেনেটিক মেমোরি, এই যে অক্সফোর্ড প্রেসের এই জায়গা থেকে আমি হচ্ছে এই কন্টেন্টটা নিছি, যদি কেউ চান, ও ইংলিশে বলছে তারা, তো এটা আবার দেখতে পারেন। ম্যাডাম লিংকটা চ্যাট বক্সে দিতে পারেন? হ্যাঁ দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিলে কিন্তু কপি করতে পারবেন না। ক্রিয়েটিং ফাইলোজেনেটিক ট্রিজ অক্সফোর্ড দিয়ে সার্চ দিলেই পাবেন। ওকে, এখন আমার আসলে পড়ানো শেষ, আমি 19 মিনিট টাইম বেশি নিছি, এখন কারো কোনো কোশ্চেন থাকলে ঝটপট বলে ফেলেন। আর আমার একটা আলাদা একটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে 24 তারিখ আমার কিন্তু একটা এক্সট্রা ক্লাস আছে, আমি একটা ক্লাস আগে নেই। 24 তারিখ? জি ম্যাডাম। বাড়িতে যাব ওই দিন, যেখানেই যান, এখন তো বাড়িতেই আছে, এবার ডিপার্টমেন্টে আসতে নিয়ে। ওকে ম্যাম বাড়িতে তো আছি, বাট গ্রামের বাড়িতে যাব আর কি। যেখানেই যান সমস্যা নাই, আপনার একটা মোবাইল ফোন যদি হাতে থাকে আর একটা নেট আমার কানেকশন থাকে, নেটে অনেক প্রবলেম থাকে, ম্যাম ট্রাই করব, ম্যানেজ করবেন। হ্যাঁ ম্যানেজ করতে হবে, কিছু করার নাই। আমাদের যারা রেগুলার ব্যাচের আমরা পরীক্ষা নিচ্ছি, ওদের আরো অনেক একদম গ্রামের ভেতরে থাকে, ওরা তারপরেও পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিতে হয়, কি করবে লকডাউনে, একটু ম্যানেজ করে নিতে হবে। ক্লাসই তো, ক্লাসটা পরীক্ষা না। সো এটা হচ্ছে 24 তারিখে একটা ক্লাস আছে, আমি এটা লিংক ইমতিয়াজকে দিয়ে দিব, ইমতিয়াজ আপনাদেরকে দিয়ে দিবে এই সেম সময়, শনিবার, আগামী শনিবার 3টা থেকে ক্লাস হবে, ওখানে আমি আরেকটা ম্যাথ করাবো। আর হচ্ছে 24 তারিখের পর আমাদের তারপরের সপ্তাহে 2টা ক্লাস এন্ড দেন শেষ। আপনাদের এক্সামের ডেট হচ্ছে, ফাইনাল এক্সামের ডেট যেটা, সেটা হচ্ছে 20 তারিখে। আমারটার এক্সাম হচ্ছে 20 তারিখ, 20শে অগস্ট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে পড়ার রিলেটেড? ম্যাম তাহলে আমাদের এক্সাম কবে শুরু হচ্ছে? শুরু হচ্ছে হলো শনিবার থেকে, 7 তারিখ থেকে শুরু হচ্ছে। যেটা এবারে যেটা আমরা ঠিক করছি সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে থাকবে। আগে যেমন প্রতি সপ্তাহে 2টা থাকতো, শুক্র শনিবার, এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে থাকছে। সো আপনারা একটা কোর্সের জন্য প্রস্তুতি নিবেন, সারা সপ্তাহ জুড়ে পরীক্ষা দিবেন, পরের সপ্তাহের জন্য আবার একটা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবেন, এভাবে করে 4 সপ্তাহে 4টা পরীক্ষা শেষ হবে আপনাদের সেমিস্টারে। আপনারটা ম্যাডাম 20 তারিখে? হ্যাঁ 20 তারিখ আনঅফিসিয়ালি, তারপরেও দেখে নিয়েন আর কি, আমরা 20 তারিখে ফেলছি আমারটা, তারপরেও দেখে নিয়েন, আবার 20 তারিখে দেখে তারপরে আসেন। ম্যাম এক্সামের আগে তাহলে আর মাত্র 2টা ক্লাস হচ্ছে? 3টা হচ্ছে, হ্যাঁ 24 তারিখ, 30-31 হচ্ছে, আর 31 তারিখে একটা এক্সাম হতে পারে লাস্ট। ঈদের পরে কি 23 তারিখ ক্লাস হচ্ছে? 24 তারিখে ক্লাস হচ্ছে। আচ্ছা, শনিবারে, ঈদের পরে শনিবারে ক্লাস হচ্ছে। জি থ্যাংক ইউ। শনিবারে ক্লাস হচ্ছে, বললাম মাত্রই, পরে শনিবার ক্লাস হবে, 17 আজকে, 24 হবে, আর 30-31 এমনি আমাদের ক্লাস আছে এই সেমিস্টারের। 31 তারিখে আপনাদের লাস্ট এক্সামটা হতে পারে, কুইজটা হবে 31 তারিখে। 24 তারিখের পরে ম্যাডাম 30 তারিখে ক্লাস হবে। হ্যাঁ ম্যাম ওটাও এমসিকিউ টাইপ হবে ওই কুইজটা? কুইজ, হ্যাঁ কুইজে তো যেরকম থাকে। ম্যাডাম কুইজে তো প্রশ্ন অনেক হার্ড হয় ম্যাডাম, এটা করতে পারি না। ম্যাম ম্যাথ যে এটা দিছেন অনেক বড় ম্যাথ, এত কম সময়ের ভিতরে অ্যানসার করতে পারি না। ওইটা এই যে এটা তো এরকম না যে একদম 15টার মধ্যে 15টা দাগেই চলে আসতে পারবেন, এসএসসি এইচএসসি এর ফরম্যাট না,
এখানে আমাদের কোশ্চেনে সাজানোর একটা ইনস্ট্রাকশনস থাকে। এখানে বলা হয় যে তুমি ধরো যদি 20টা করো বা 10টা প্রশ্ন করো, এর মধ্যে 6টা প্রশ্ন থাকবে হচ্ছে সহজ, 2টা প্রশ্ন থাকবে একটু কঠিন, আর বাকি 2টা থাকবে অনেক কঠিন। তো এর মধ্যে যারা সবচেয়ে হচ্ছে মেধাবী বা ক্রিটিক্যাল থিঙ্কিং এ যারা খুব ভালো, তারা হইতেছে ওই লাস্টের 2টাতে হাত দিবে। তারা তখন ওইখানে একদম মানে কি বলবো যে রাইট আনসারটা তুলে নিয়ে আসতে পারবে। সো এক একজনের পড়ার লেভেল অনুযায়ী আমাদের এটা ইনস্ট্রাকশন অনুযায়ী থাকে, আমাদের এটা করতে হয়। আমরা গদ ধরা করতে পারবো না। ম্যাডাম এখানে তো ম্যাডাম ওইটা তো 1 মার্কের ছিল, এই জন্য দেখা যাচ্ছে ওটা অনেকেই তখনই করে না, যারা খুব দ্রুত ক্যালকুলেট করতে পারে, ম্যাথে খুব ভালো, তারা সবাই আনসার করে ফেলে। জি ম্যাডাম, করতে পারে তারা। এটা এইগুলো মানে কি বলে ক্যাপাসিটি গুলো আমাদের আসলে এখানে দরকার। এছাড়া এটাই স্ট্রাকচার যে 60% হচ্ছে আমজনতার জন্য থাকবে, আর বাকি 40% হচ্ছে ভেরি স্পেশাল। তো আমরা ওভাবেই কোশ্চেন গুলো রাখি যাতে দেখি যে আসলে কে ফাইনালি একদম মানে একদম রিয়েল আনসারটা, ট্রুথ আনসারটা করে বের হয়ে আসতে পারছে। জি ম্যাম। ওকে, আর কোনো কোশ্চেন আছে? আমি আসলে অনেক সময় নিলাম আজকে, আপনাদের মনে হয় তারপর একটা ক্লাস আছে। ম্যাডাম ইয়েস ম্যাম। ম্যাম আমার আপনার সাথে একটু কথা ছিল, মানে আমার হচ্ছে আপনার আন্ডারে থিসিস মানে রিসার্চ প্রজেক্টের ব্যাপারে আপনার মেসেজ দিছেন আজকে, ইমেল করছেন একটা, রাইট? আপনাদেরকে আমি ইমেইলেই যোগাযোগ করব। ওকে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? ম্যাডাম আর আজকে স্লাইড গুলো পেয়ে নিলে ভালো হবে। হ্যাঁ দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব, লিংকটাও দিয়ে দিব, ওখানে দিতে পারবেন। স্লাইডের সাথে একটা যাবে, ডকুমেন্টও যাবে। স্লাইডে দেওয়া হয়েছে, অধিকাংশ স্লাইডটা দেখলে বুঝতে পারবেন। এবং এই স্লাইডটা এরকম একটা স্লাইড যে আমার অনেকের আগে 2 বছর আগে 3 বছর আগে যারা পাশ করে গেছে বা এই কোর্সটা নিছে, তারা এই কন্টেন্ট গুলো ভুলে না। কারণ ধরেন সারা ক্লাসের মধ্যে কেউ একজন জাতীয় সঙ্গীত দ্বারায় গাইতেছে, এবং এই জাতীয় সঙ্গীত গাওয়ার পর ও আর ভুলে না যে এই একটা ক্লাসরুমে এরকম একটা হইছে। এবং সমস্ত কন্টেন্ট গুলো এই মেমোরিজ আমরা যেটা নিয়ে আসলে আজকে পড়ছি, এটা এত নাইসলি আসলে অ্যাসোসিয়েটেড হয় যে আমরা চাইলেও এটা ভুলতে পারি না। তো এই জিনিসগুলো আসলে এই মেমোরিটা পড়ানোর সময় এই জিনিসগুলো আমরা ক্লাসরুমে দেওয়ার ট্রাই করি। অনলাইনে আমি জানি না, লাইক 50%ও হয় না, তারপরেও যতটা হইতেছে ততটাই। আমাদের এই ক্লাসটা খুব ইন্টারেস্টিং হয় যখন আমরা হচ্ছে ক্লাসে বসে এটা করি। ম্যাডাম আজকে যে আমরা যে ওয়ার্কিং মেমোরি, লং টার্ম মেমোরি নিয়ে পড়াশোনা করলাম ম্যাম, এখানে কি যে হিপোক্যাম্পাস যে একটা পার্টস ছিল ওটার সাথে কি এটা ডিপেন্ডেন্ট? হ্যাঁ, হিপোক্যাম্পাস টোটালটাই হচ্ছে আমাদের এই যে লার্জ ভলিউম অফ মেমোরিটা রাখে। হিপোক্যাম্পাস আমি কি এইচএম এর কথা আপনাদের বলছি, পেশেন্টের কথা, পেশেন্ট। হ্যাঁ, ও এইচএম পেশেন্টের এই জিনিসটা তো নিয়ে যাওয়া হয়েছিল পরে, মানে খুলে ফেলা হয়েছিল পরে, তখন হচ্ছে ওর এই যে লং টার্ম মেমোরিটা আর কাজ করতো না, সরি লং টার্ম মেমোরির যে অংশগুলো ছিল সেটা কাজ করতো, কিন্তু রিসেন্ট মেমোরি সব ভুলে গেছে। হ্যাঁ, ওয়ার্কিং মেমোরি সব ভুলে গেছে। প্রতিদিনই একবার করে ও সেভ করতো, প্রতিদিনই ভুলে যাইতো আর কি। তো এইটা ছিল হচ্ছে ওর কথা। আর আরেকজন যার কথা নাম বলতেই হয়, সে হচ্ছে উইলিয়ামের কথা ফার্স্টে আমাকে বলছিল হচ্ছে আমার সুপারভাইজার যিনি রিচার্ড, ও বলছিল এটা নিয়ে কাজ করে। তো ও আমাকে বলতেছিল যে রিচার্ড মানে ওর উইলিয়ামের সাথে যে এটা উইলিয়াম ছিল হচ্ছে ফটো আইডেন্টিক মেমোরি। অনেকেই থাকে ওয়ার্ল্ডে জন্ম নেয় যারা হইতেছে ধরেন 500 ডিজিট লেখা আছে কোথাও, 500 ডিজিট দেখলো এবং হর করে বলে দিল এবং কোনো ভুল ছাড়াই। তো এই উইলিয়াম ছিল এরকম একজন যে মাত্র 8 বছরের একটা ছেলে, ওর এই ফটো আইডেন্টিক মানে এটা গিফটেড একটা ব্রেইন, ও এটা নিয়ে হচ্ছে জন্মগ্রহণ করে। 8 বছর বয়সে ওকে যখন বুঝতে পারে যে ও ফটো আইডেন্টিক মেমোরি ওর আছে, ও হুবহু করে, তখন ওকে নিয়ে একবার হচ্ছে ওর মা হেলিকপ্টারে হচ্ছে আমস্টারডাম, তারপর হচ্ছে আপনার লন্ডন, এর উপরে দিয়ে হেলিকপ্টারে ঘুরছিল তারা। তো ও বিভিন্ন সময় যখন ঘুরতে যাইতো ছোটবেলায়, মানে একেবারে ছোটবেলায় 5-6 বছরের সময় যখন ঘুরতো, ওইগুলো দেখতো।
দেখার পরে 8 বছর বয়সে থেকে ও ছবি আঁকা শুরু করলো। তো যখন ছবি আঁকছে তখন খেয়াল করে দেখে যে আরে আমস্টারডাম উপর থেকে যা দেখছিল, যেরকম দেখছিল এবং প্রত্যেকটা জানালা দরজা যেরকম উপর থেকে যেভাবে দেখা যায়, ঠিক সে 8 বছর বয়সে ওভাবে সে ছবি এঁকে ফেলছে, নিখুঁত। এবং ঠিক ওইটাই যেটা সে দেখছে সেটাই সে আঁকছে, যেটা হচ্ছে বলা যায় যে মানে অ্যাবসলিউটলি স্টানিং হয়ে গেছিল সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা যে এই উইলিয়ামের এটা দেখার পর। তখন ওকে নিয়ে আসা হয়েছিল হচ্ছে, ওকে ওর হাতে রং পেন্সিল দেয়, দিয়ে বলে যে ওয়েল তুমি এখন ছবি আঁকো। তো তখন রং পেন্সিল দিয়ে যখন ও লন্ডনের ধরেন বিগ ব্যান এর ছবি আঁকা শুরু করছে, তখন সে আর ওই ছবিটা আঁকতে পারে না, কারণ হচ্ছে ও রং পেন্সিলের এইটা বুঝে না। কিন্তু ও শুধুমাত্র মানে বাইনারি যে কালার গুলো আছে আর কি, ব্ল্যাক এন্ড হোয়াইট, এইটা দিয়ে সে নিখুঁত ভাবে এই ফটো আইডেন্টিক মেমোরির সে এটা করতে পারতো, যা যা দেখছিল সব মনে রাখে, সব কিছু ভুলে না। তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কিভাবে এটা মনে রাখো, তো বলছিল, ও উত্তরটা দিছিল খুবই সিলি, বলছিল ইটস ভেরি নর্মাল। তুমি একটা ঘরে তুমি জানো যে তোমার স্কুল ঘরে তুমি তোমার কোনটা রুম, তোমার ক্লাসরুম কোনটা স্কুলে, তুমি যেই ক্লাসরুমে তুমি যাও প্রতিদিন তুমি তো ওইটাতেই যাবা, তুমি কি অন্য কোনো রুমে ঢুকবা? তো বলছিল না। কিন্তু তুমি অন্য কোনো রুমের কথা কিভাবে মনে রাখো? বলে ইটস লাইক দ্য কম্পার্টমেন্ট, যে আমি জানি যে শেষের একটা রুমটা আমার ক্লাসরুম, তার আগে যতগুলো কম্পার্টমেন্ট আছে আমি তার দিকে তাকালেই বুঝি যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 5 এর ক্লাস, এটা হলো স্ট্যান্ডার্ড 4 এর ক্লাস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 2 এর ক্লাস, আর আমারটা হচ্ছে আমার ক্লাস। তো এটা খুব ইজি। তা আপনি একটা করিডোরের মাঝখান দিয়ে হেঁটে যাবেন এবং আপনি জানেন যে কোনটা কি। তো আমিও যখন আমার মেমোরিকে কল করি বা আমার মনে করার চেষ্টা করি, আমার ঠিক ওইভাবে করে আমি মনে করতে পারি যে কোনটার পর কোনটা আসতেছে, কোনটার পর কোনটা আসতেছে। সো ওকে ওর বিষয়টা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, এটা একটা অন্যরকম একটা মানে রিসার্চের ফিল্ড। তো আমাকে তখন আমার সুপারভাইজার স্যার রিচার্ড বলতেছিল, ধরো যে এটা তোমার কাছে খুব ব্লেসিংস মনে হচ্ছে তাই না? আমি বলছি যে অবশ্যই। তো বলে যে কিন্তু তুমি কোনো একটা অনুষ্ঠানে গেলা, পার্টিতে গেলা, যাওয়ার পর তুমি কোনো কথা বলতে পারলা না, তুমি একটা কর্নারে গিয়ে চুপচাপ দাঁড়ায় আছো বা খুব বিরক্ত হচ্ছে, কোনটা তোমার কাছে মনে হবে যে আচ্ছা গিয়ে একটা সাধারণ মানুষের মতো কথা বলা, গ্রিটিংস করা, নাকি হচ্ছে এরকম অ্যাবসার্ড কোন একটা আচরণ করা? তো আমি তখন বললাম যে না, অবশ্যই যেটা খুবই নর্মাল সেটাই আমাদের আচরণ পাওয়া উচিত। বলে যে এদের যেটা প্রবলেম হয়, হাইলি কম্পিটিশন বা ইনফরমেশন নিয়ে ডিল করতে থাকায় ওরা হচ্ছে এই নর্মাল কাজগুলো তারা করতে পারে না, যেটা আমরা অ্যাডাল্টরা খুব স্বাভাবিক আমাদের কাছে মনে হয়, আমাদের ব্রেনের কোঅর্ডিনেশন অত্যন্ত স্বাভাবিক, কিন্তু তাদের ক্ষেত্রে এটা হয় না। তো এই উইলিয়াম ছিল হচ্ছে অত্যন্ত মানে নাইস একটা আমাদের নিউরো ইনফরমেটিক্স এর একটা পার্ট। তো এগুলো আমাদের ছিল ছোট ছোট অনেক অংশ। তো আস্তে আস্তে আসবে, আমরা যখন আরো সামনে আগাবো, আরো 3টা ক্লাস আছে, তখন এই জিনিসগুলো আসবে। ম্যাম আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম, আমার একটা কাজিনের ADHD নামে একটা আমাদের আচ্ছা আপনি লিভ নেন, এখন আর কোনো ক্লাসের কিছু বলতেছি না, আনিসুল লিভ নিতে পারেন। ইমতিয়াজ বলেন। ম্যাম আমার একটা কাজিনের ADHD নামে একটা অটিজম আছে, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো ওর ট্রিটমেন্টের কারণে আমি হচ্ছে ইন্ডিয়ার অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম, ওর সাথে 3-4 দিন ওখানে ছিলাম। তো ওখানে যেই ডক্টরের আন্ডারে ও আছে, সেই ডক্টরের ওখানে আরেকজন পেশেন্ট আছে, একটা বাচ্চা, ও আপনার এরকম সিমিলার ক্যাটাগরিরই ওর একটা অটিজম, যে ও এক্সেসিভ মেমোরি, সবকিছু দেখলেও হিউজ নাম্বারও মনে রাখতে পারে। ও ইভেন হচ্ছে ও ইন্ডিয়ার বিভিন্ন রিয়েলিটি শো গুলাতে ওকে গেস্ট হিসেবে নিয়ে গেছিল, ও খুব ফাস্ট ক্যালকুলেশনের জন্য। কিন্তু ও হচ্ছে গিফটেড চাইল্ড, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ অটিজম, যে ওর কোনো সোশ্যাল স্কিল নাই, কোনো ফাইন মোটর স্কিল নাই, যে একটা কেচি দিয়ে একটা কাটতে পারবে, এটা পারবে না। আমি ওই ছেলেটার সাথে এনকাউন্টার করছিলাম, এবং ওকে আমিও মানে লাইক সবাই অনেকটা লাইক ডিভাইসের মতো ওকে ক্যালকুলেশন করে 5 into 6 কত, মানে এরকম অ্যাবসার্ড সব নাম্বার। উইলিয়ামও কিন্তু অটিস্টিক, উইলিয়ামেরও এই মাইল্ড অটিস্টিক অটিজম আছে। এক্সেসিভ মেমরি ইউজেজ আসলে অটিজমেরই একটা অটিজমেরই, এবং এই কারণেই অটিজমের শিশুদেরকে বলা হয় যে মানে স্পেশাল চাইল্ড, বা হচ্ছে এই ফটো আইডেন্টিক মেমরি নিয়ে যারা জন্মগ্রহণ করে তারা সবাই কম বেশি হচ্ছে এই গড গিফটেড মেমরি নিয়ে আসে আর কি। এটা বলে, এটা এক্সপ্লেনেশন। হ্যাঁ, ফটো আইডেন্টিটি মেমরি কি সবার থাকে না? না না, আপনি কি বলে, আপনি কি এই যে ধরেন ইয়ে থেকে ঢাকানগরে আসলেন ধরেন বাসে,
আপনি যা যা দেখছেন দেখে 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 বাসের মধ্যে দেখে দেখে আসছেন মনে করে বলতে পারবেন? সব ছবি আঁকতে বললে বলতে পারবেন না? আমরা কেউই পারবো না। অথবা হচ্ছে ধরেন আপনার স্ক্রিনের সামনে শত কোটি আপনার ভেসে উঠতেছে, নাম্বার ভেসে আসতেছে, ধরেন কোন একটা র্যান্ডমলি জেনারেটেড নাম্বার আসতেছে, ধরেন 10,000 20,000 নাম্বার চোখের সামনে আসছে, আপনি কি হুবহু বলে দিতে পারবেন কোনটার পর কোনটা দেখছেন? ইটস কোয়াইট লাইক ইম্পসিবল, মানে ইনসেইনলি ইম্পসিবল, কিন্তু ওরা এটা করতে পারে। এদের এই কম্পিটিশন পাওয়ারটা আছে, হিউজ ইনফরমেশনসটা তারা ডিল করতে পারে। তো ওর কিছু এই উইলিয়ামের যার কথা বললাম ওর কিছু বইও আছে, সো ইউ ক্যান sometimes try it, নেটে দেখতে পারেন। However, তো তাহলে আজকে এতটুকুই থাকলো, আমরা তাহলে বিদায় নেই। ওকে, নেক্সট ক্লাসটা আছে। শুভেচ্ছা ম্যাম। থ্যাংক ইউ সো মাচ নাইম, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা রইলো, আর সাবধানে থাকবেন সবাই। দেখা হবে ঈদের পরে, কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।